সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান ম্যারাথন ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা যেই টপিকগুলো কমপ্লিট করছি, আজকে আমাদের সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা স্পেশালি তোমাদেরকে আজকে কিন্তু এমসিকিউর সাথে সিকিউটাও প্র্যাকটিস করাবো। সো ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টা যে আমাদের দুইটাকে সমান প্রায়োরিটি দিতে হবে। দেখো অনেক শিক্ষার্থী, যেমন আমার এক শিক্ষার্থী যেটা করছে, আর সে হচ্ছে অনেক ভালো করে সিকিউ প্র্যাকটিস করছে এবং সারা বছর সিকিউ পড়ছে, বাট সে এমসিকিউতে কোনো ফোকাস করে নাই। তো হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তার বেসিক আইডিয়া ভালো আছে, পাশাপাশি সে ভালো মানে আর আগে এক্সাম দিলে সেখানে ভালো হচ্ছে করে আনসার করতে পারতেছিল, বাট হচ্ছে এমসিকিউ ভালো করে পড়ে নাই। ভাবছে আমার টপিক ক্লিয়ার, এমসিকিউ আমার হচ্ছে কি কাভার হয়ে যাবে বা এমসিকিউতে আমি ভালো একটা মার্ক পাবো হোপফুলি, এরকম একটা বিশ্বাস ছিল। বাট পরীক্ষার হলে গিয়ে সে সিকিউ খুব ভালো আনসার করছে, সিকিউতে ধরে 70-এর মধ্যে 60 পাবে, হ্যাঁ বা 60+ পাবে, বাট এমসিকিউতে সে টেনশন আছে যে ফেল করবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। তার মানে তোমাদের অবশ্যই দুইটাকে সমান প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, যেহেতু ইন্ডিভিজুয়ালি দুইটাই পাস। ওকে, সো এই জন্য অবশ্যই আমরা দুইটাকে প্রায়োরিটি দিব এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা এমসিকিউর পাশাপাশি সিকিউ সলভ করব। ঠিক আছে, সো আমরা দ্রুত সবাই জয়েন করি, একদম টাইমলি আমরা চলে আসছি এবং আমরা আজকে স্পেশালি আজকে হচ্ছে আমরা থিওরি থেকে একটু বেশি প্র্যাকটিস করব। কারণ হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যাথ বেশি প্র্যাকটিস করছি এবং তোমাদের কাছে অনেক বেশি হার্ড মনে হয়েছে, তবে ওই ম্যাথগুলো তুমি যদি একবার দুইবার প্র্যাকটিস করো দেখবো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা থিওরি থেকে একটু বেশি কোশ্চেন সলভ করব, বিকজ থিওরি থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। ঠিক আছে, সো দুইটাকে আমাদের সমান প্রায়োরিটি দিতে হবে এবং আমাদের আগামীকালকে লাস্ট ফাইনাল টাস্ক যে ক্লাসটা হবে ঠিক সেম টাইম সন্ধ্যা 7:30 হবে এবং সেই ফাইনাল টাস্কে আমরা ইনশাল্লাহ যা বললাম একসাথে সামারাইজ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা আগামীকালকে সলভ করব। ঠিক আছে, তার মানে আজকে যেগুলো সলভ করবো ওগুলো গুরুত্বপূর্ণ না এরকম না ব্যাপারটা, সেইগুলো গুরুত্বপূর্ণ, বাট শেষ সময় আমরা ফাইনাল টাস্কের জন্য যে কোশ্চেনগুলো বাছাই করছি সেইগুলো অবশ্যই অনেক বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, সো আগামীকালকে আমরা জয়েন করে ফেলবো ঠিক টাইমলি। ঠিক আছে, সো আমরা অনেক বেশি সময় নিব না, সো দ্রুত প্রত্যেকে জয়েন করে ফেলি। সো সরাসরি মূল ক্লাসে চলে যাব। অনেকে জয়েন করছি, সো সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা যারা জয়েন করছি একটু রেসপন্স করি, দ্রুত প্রত্যেকে হচ্ছে লাইভটিকে শেয়ার করে দিব এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিব। হ্যাঁ, আর সবাই একটা লাভ রিয়েকশন দিয়ে দিই, প্রত্যেকে হচ্ছে লাইভে একটা লাভ রিয়েকশন দিয়ে দিই এবং সবাই যার ফ্রেন্ড যেখানেই আছে সবাই এই ক্লাসে জয়েন করতে বলে এবং সবাই যাতে জয়েন করে এবং আমাদের এই ক্লাসগুলো করলে হোপফুলি তার প্রিপারেশনটা শেষ সময় অনেক গুছানো হবে এবং ইনশাল্লাহ ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। ঠিক আছে ভাইয়া, উৎপাদন ভাইয়ের এমসিকিউ সলভ করেন? হ্যাঁ অবভিয়াসলি, তবে আমরা তো চ্যাপ্টার ওয়াইজ এখন আলাদা করে পড়াচ্ছি না, আমরা একসাথে পুরো সিলেবাসটা তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সবাই একটু হাইলাইট করে দেয় এবং প্রত্যেকে একটা লাভ রিয়েকশন দিয়ে দেয়, বিকজ হচ্ছে হ্যাঁ আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সেই টপিকটা কমপ্লিট করব, আর্থিক বিবরণী বিশ্লেষণ কমপ্লিট করব এবং হচ্ছে মজুদ পণ্যের হিসাব নিকাশ এই টপিকটা কমপ্লিট করব সিকিউর জন্য। ঠিক আছে, এই টপিকগুলো কমপ্লিট করব সিকিউর জন্য। আর পাশাপাশি হচ্ছে যদি আমাদের সময় থাকে সেক্ষেত্রে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিভিন্ন টাস্ক করার ট্রাই করব, তবে আগে হচ্ছে আমরা এমসিকিউগুলো কভার করব আজকে থিওরি থেকে, তারপর। ঠিক আছে, যেমন কালকে আমরা ম্যাথ থেকে অনেক বেশি প্র্যাকটিস করছি, আজকে আমরা প্র্যাকটিস করব থিওরি থেকে বেশি। সো দ্রুত প্রত্যেকে একটু মেনশন দেয় ফ্রেন্ডদেরকে। তানফিয়া জান্নাত মুন্নি জয়েন করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো দ্রুত প্রত্যেকে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দেয়, দ্রুত সবাইরে ক্লাসে নিয়ে আসি। ওকে, সো আমরা গতকালকে 30 পর্যন্ত সলভ করছি, সো আমরা আজকে 31 থেকে কমপ্লিট করার ট্রাই করব। আমরা সর্বোচ্চ 30 পর্যন্ত 30টার মতো এমসিকিউ সলভ করব গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে আমরা সিকিউতে চলে যাব। সো ফার্স্ট টাইম আমরা একদম শেষ পর্যন্ত যদি না থাকি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিকিউটা মিস করব, তবে এমসিকিউ পার্ট কমপ্লিট করে আমরা সিকিউতে যাব। তো দেখো শুরুতে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্য চুক্তিবদ্ধ সম্পর্কে কি বলে, আমরা গতকালকে বা গত ক্লাসে হচ্ছে অংশীদারি ব্যবসার যত ম্যাথ আছে উত্তোলন, ঋণ এবং বন্টনকৃত মুনাফা থেকে যত টাইপের কোশ্চেন আসতে পারে সবগুলো কিন্তু সলভ করছি, তাই না? খুব ভালো করে সলভ করছি। সো আজকে আমরা থিওরি থেকে একটু বেশি প্র্যাকটিস করব। ওকে, সো দেখো
প্রথমটা আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক। ভালো করে জানি যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ভাইয়া এই চুক্তির সম্পর্কটা বিদ্যমান, তাই না? যে কন্ট্রাক্ট বা চুক্তি, এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। তার মানে আমরা জানি যে এই চুক্তিবদ্ধ সম্পর্কে কি বলে, এক মালিকানা, যৌথ মূলধনী, সমবায়, নাকি হচ্ছে অংশীদারি ব্যবসা? অবভিয়াসলি কি পার্টনারশিপ বিজনেস, তাই না? সো এই পয়েন্ট একটু আমরা প্রত্যেকে জানি। তো সাথে সাথে আরেকটা পয়েন্ট আমরা নোট করে ফেলবো, সেটা কি জানো? সেটা হচ্ছে যে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা থেকে যদি কোশ্চেন আসে যে অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, তো আমরা জানি যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে কতজন? 20 জন। এটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। তবে ব্যাংকিং ব্যবসায় যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার একটু ডিফারেন্স আছে, সেটাও মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ কত? 10। এবং তোমার যদি সীমিত বা সীমাবদ্ধ অংশীদার আসে সেক্ষেত্রে কিন্তু আরেকটু ডিফারেন্স, সেটা হচ্ছে সর্বনিম্ন 3 জন এবং সর্বোচ্চ কতজন? 19 জন। মানে সর্বোচ্চ 19 জন বলতে এখানে 20 জনকে বোঝাচ্ছে। তার মানে 19 জন আছে হচ্ছে সাধারণ অংশীদার, একজন হচ্ছে এর মধ্যে বিদ্যমান যে অংশীদারটা সেটা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। ক্লিয়ার? সেই পয়েন্টটার সাথে সাথে আমরা নোট করে ফেলবো। ডান। সো কোন অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসে? সো কোন অধ্যায় থেকে স্পেসিফিক না, ব্যাপারটা এমন না যে তোমাদের অবশ্যই এই চাপটা থেকে বেশি দিবে প্রতি বছর। তবে অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে একটু বেশি আসে এবং যেটা আমরা দেখছি প্রতি বছরে যেখান থেকে কোশ্চেনগুলো অনেক বেশি আসে, তারপর আর যেখান থেকে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এই টার্মটা থেকে তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকেও কোশ্চেন আসে, যেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমটা আমরা সবাই ক্লিয়ার। তারপর দেখো কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে। তার মানে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে, সেটা কোন অংশীদার? মানে মূলধন বিনিয়োগ করবে এবং পরিচালনায় অংশগ্রহণ করবে। তার মানে দেখো আমরা সেই শুরুতে পড়ছিলাম যে সাধারণ অংশীদার মেইনলি তারা টাকাও দেয়, ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, পাশাপাশি তারা ব্যবসা পরিচালনা করে। বাট ঘুমন্ত অংশীদার সে কিন্তু পরিচালনা করে না। আমরা একটু দেখে আসি। তার মানে প্রথমে আছে কর্মী অংশীদার। কর্মী অংশীদার সে শুধুমাত্র কি করে? প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে না, সে তার কাজের মাধ্যমে কি অংশীদার হিসাবে প্রতিষ্ঠানে থাকে। তারপর দেখো ঘুমন্ত অংশীদার মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা করে না। তারপর দেখো নামমাত্র অংশীদার, সে তার সুনাম ব্যবহার করে একজন অংশীদার। তারপর সীমিত অংশীদার, তিনিও কি ব্যবসা পরিচালনা করেন না, ঠিক আছে? তো তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সঠিক অ্যান্সার নাই। তার মানে সঠিক কোনটা? তো অপশন এমন হতে পারে যে তোমার কারেক্ট অ্যান্সার নাই থাকতে পারে, বাট কারেক্ট অ্যান্সার না থাকলে কি ভয় লাগবে? ভয় পাবে না ভাই, ভয়ের কোনো রিজন নাই। বিকজ আমরা প্রত্যেকে জানি কি জানি যে হচ্ছে যদি কারেক্ট অ্যান্সার না থাকে, ঠিক আছে, তখন তো তুমি হচ্ছে নতুন করে উৎপত্তি করতে পারবে না। অবভিয়াসলি তুমি হচ্ছে সেটার যদি মনে করো ক্লোজ কোনো আনসার খুঁজে পাও, যদি ক্লোজ কোনো আনসার খুঁজে পাও সেটা দিবে, যদি না পাও সেক্ষেত্রে অবভিয়াসলি ওটা ফাঁকা রাখলে হবে। বিকজ কোশ্চেন ভুল থাকলে সবাই মার্ক পেয়ে যাবে, বুঝতে পারছি? কোশ্চেন যদি ভুল থাকে তাহলে সবাই মার্ক পেয়ে যাবে। ওকে, সো অনেকে আমরা জয়েন করছি ভাইয়া পুরা, সবাইকে স্বাগতম। আমরা যারা একটু লেট করে জয়েন করছি এবং প্লিজ প্রত্যেকেই হচ্ছে আমরা লাইভটিকে শেয়ার করে দিব। অবভিয়াসলি কিছু পেতে হলে কিছু দিতে হবে, তাই না? আমরা কমার্সের স্টুডেন্ট, অবভিয়াসলি এটা জানি না। তার মানে অবশ্যই অবশ্যই আমরা লাইভটিকে শেয়ার করব। আমরা আমাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছে, মানে যারা পরীক্ষা দিতেছে অ্যাটলিস্ট তাদেরকে আমরা নিয়ে আসি ক্লাসে, ঠিক আছে? এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হলে তাকে ক্লাসে নিয়ে আসি কমার্সের। অবভিয়াসলি তার জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। এবং তুমি যদি হচ্ছে তাকে একটু শেয়ার দিয়ে দাও, অবশ্যই অবশ্যই সে কি করবে? তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই যে দেখো দেলার হোসেন হচ্ছে শেয়ার ডান। তার মানে কি তোমরা কি শেয়ার ডান করবে না? প্রত্যেকে একটু আমরা শেয়ার করে দিই লাইভটিকে প্রত্যেকে। এই যে আমাদের ফাতেমা মজুমদার শেয়ার ডান করছি, বাকি যারা আছে এই যে সুভা করছি, সবাই একটু করে দেই, আমরা টাইম নষ্ট না করি, দ্রুত প্রত্যেকে করে তারপর হচ্ছে চলে আসি, ঠিক আছে? এই যে আমাদের মনিকা জান্নাত রুকু বলছে লেনদেন। হ্যাঁ, কমার্সের স্টুডেন্ট খুবই স্মার্ট, কমার্সের স্টুডেন্ট খুবই স্মার্ট, তারা মানে কোনো লস করবে না, তারা সবসময় লাভ খুঁজে, তাই না? আমরা এই যে হিসাব বিজ্ঞান এত এত ম্যাথ শিখি, উদ্দেশ্য কি? লাভ করা, তাই না? যে দিন শেষে আমরা নিট মুনাফা পাই কিনা, নিট মুনাফা ক্যালকুলেশন করতে পারি কিনা। আর জানো এই যে নিট মুনাফা, হ্যাঁ, এই যে লাভ, লাভ মানে কি? ভালোবাসা। বাট আমরা কমার্সের স্টুডেন্ট লাভ বলতে কি বুঝি বলো তো? মুনাফা। কারণ আমরা ভালোবাসাতে কি করব, তাই না? আমাদের দরকার কি? টাকা। তার মানে অবভিয়াসলি আমরা কি স্মার্ট, আমরা বুঝি, লেনদেন বুঝি, আমরা টাকা বুঝি, আমরা মুনাফা বুঝি। ওকে, সো এই জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে? স্মার্টলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তারপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে, যে অংশীদারগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন এবং অন্যান্য সমন্বয় একত্রে লিপিবদ্ধ করার পদ্ধতিকে কি বলে? দেখো স্থায়ী মূলধন পদ্ধতি
বা হচ্ছে অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন, হ্যাঁ, বা অন্যান্য সমন্বয় একত্রে লিপিবদ্ধ করার পদ্ধতি, এই মেথডটা মূলত কি? এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ঠিক আছে, এটা একটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং এই মেথডে যেটা করা হয়, এই মূলধনগুলো আলাদা আলাদা করে দেখানো হয় বা যে কোনো সময় কি হতে পারে, সমন্বয় করা লাগতে পারে বা পরিবর্তন হয়। বুঝতে পারছি? তার মানে অবশ্যই আমাদের এই যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা হিসাব নিকাশ করি, তাহলে একটা হিসাব চলে আসে এক্সট্রা, সেটা হচ্ছে চলতি হিসাব। অর্থাৎ চলতি হিসাব অর্থাৎ মূলধন হিসাবের পরিবর্তে সেখানে চলে আসে কি ভাইয়া বুড়া, সেখানে চলে আসে চলতি হিসাবটা। সেখানে কি চলে আসে? চলতি হিসাবটা চলে আসে। বুঝতে পারছি? সেখানে চলতি হিসাবটা চলে আসে। আমরা কিন্তু কালকে আগামীকাল সন্ধ্যা 7টায়, আগামীকাল সন্ধ্যা 7:30 সেম আমরা 7:30 কিন্তু ফাইনাল টাস্কের ক্লাস নিব। ওকে, আজকে আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটাই সলভ করব। আমরা কিছু এমসিকিউ সলভ করে ইনশাল্লাহ সিকিউতে চলে যাব এবং আগামীকাল এই সেম টাইমে আমরা ফাইনাল টাস্ক দিব। ঠিক আছে, আগামীকাল সেম টাইমে আমরা কি ফাইনাল টাস্ক দিব। তারপর দেখো অংশীদারের চলতি হিসাবের জের হতে পারে। দেখো চলতি হিসাবের জেরটা ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, আবার শূন্য জেরও হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমরা জানি যে আমরা মেনলি যদি হচ্ছে দেনাদার কাছ থেকে টাকা আদায় হয়, তাহলে আমাদের কি দেনাদার হিসাব চলে যায়, পাওনাদারকে টাকা পরিশোধ করে পাওনাদার হিসাব চলে যায়। এছাড়া আমরা সমাপনী দাখিলার মাধ্যমে কি করি, সকল প্রকার আয় ব্যয় উত্তোলন এগুলো বাদ দিয়ে দেই না, এগুলো যে শূন্য করে দেই না। তার মানে এই চলতি হিসাবের জেরটা তোমার ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, আবার শূন্য জেরও হতে পারে। ঠিক আছে, আবার শূন্য জেরও হতে পারে। রিচি বলছে কালকে আমি ক্লাস করতে পারিনি, অবশ্যই রেগুলারলি ক্লাস করতে হবে। সো শাহ আমানুল্লাহ নাইম বলছে সরি ভাইয়া লেট হয়ে গেল। সো লেট করা যাবে না, যেহেতু হয়েছে সমস্যা না, আমরা বেশি পড়াই নাই, মাত্র শুরু করলাম। ঠিক আছে, ওকে। তারপরে কোশ্চেনটা দেখো, চুক্তির অবর্তমানে অংশীদারগণ কি দাবি করতে পারে। তার মানে চুক্তির অবর্তমানে অংশীদারগণ কি দাবি করতে পারে? ঋণের সুদ। কিসের সুদ? ঋণের সুদ। এবং এটা কত পার্সেন্ট হারে? এটা হচ্ছে 6% হারে। এটা হচ্ছে 6% হারে। তার মানে চুক্তি করা থাক বা না থাক, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ থাক বা না থাক, তোমাকে অবভিয়াসলি কি করতে হবে? 6% হারে ধার্য করতে হবে। ঠিক আছে, 6% হারে ধার্য করতে হবে। যেমন কৃষ্ণ বলছে পেলাম না, পিডিএফ আপলোড দেওয়া হয়েছে, পেজে দেওয়া হয়, গ্রুপে দেওয়া হয়েছে। ঠিক আছে, গ্রুপে হচ্ছে অ্যাড হয়ে নিয়ে প্রত্যেকেই, পেজে আপলোড দেওয়া হয়, গ্রুপে দেওয়া হয়েছে। তারপরে আমরা হচ্ছে ট্রাই করব পেজে আপলোড দেওয়ার। হ্যাঁ, আর একটা পিডিএফে একটার মধ্যে আমরা সিকিউ এমসিকিউ সবগুলাই রাখছি। এখান থেকে প্র্যাকটিস করলে হোপফুলি তোমার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং ফাইনাল টাস্কটা আলাদা দিব। আগামীকালকের জন্য ওইটা আলাদা পিডিএফ থাকবো। এখনো পেজে দেওয়া হয়, তোমরা গ্রুপে অ্যাড নাই সবাই, গ্রুপ থেকে হচ্ছে দেখে নিবা। তারপর দেখো নগদ উত্তোলনের তারিখ না থাকলে কত মাসের সুদ ধরা হয়। এখন আমরা মেনলি জানি উত্তোলন যদি তারিখ দেওয়া না থাকে, তারিখ অনুসারে যদি দেওয়া না থাকে, তাহলে উত্তোলনটা সবসময় 6 মাসে ধার্য করতে হয়। তা আমরা একটুকু তো সবাই জানি, তাই না? উত্তোলন কি করতে হয়? 6 মাসে ধার্য করতে হয়। তার মানে যদি তারিখ দেওয়া থাকে তাহলে তারিখ অনুসারে উত্তোলনের পরিমাণ নির্ধারণ করবা, আর যদি হচ্ছে তারিখ দেওয়া না থাকে তাহলে অবশ্যই কি করবা? উত্তোলনের সুদ 6 মাসে ধার্য করতে হয়। তাছাড়া আমরা আরো 2টা পয়েন্ট জানি, সেটা হচ্ছে মাসের শুরুতে হলে 6.5, মাঝামাঝি হলে 6 এবং শেষ হলে 5.5। তো এই টাইপের অনেকগুলো ম্যাথ গতকালকে আমরা সলভ করছি। তার মানে এগুলো আর হচ্ছে লাগবে না। কি গ্রুপ ভাইয়া? AICC 24 সাজেশন গ্রুপ আছে একটা, এবং আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ। ঠিক আছে, আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে হচ্ছে দেওয়া হয়েছে। পিডিএফ নিয়ে টেনশন নাই, পিডিএফ পেয়ে যাওয়া, অলরেডি আপলোড দেওয়াই হয়েছে। আমি শেষে হচ্ছে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই। আর এখন হচ্ছে আপাতত তোমরা ক্লাস করতে থাকো। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও। পরে দেখো যে পূর্ণ আদায়কৃত শেয়ার মূলধনের ক্ষুদ্র, এই যে দেখো এখানে একটু ঘুরাই দিছে, সেটা হচ্ছে পূর্ণ আদায়কৃত শেয়ার মূলধনের ক্ষুদ্র কিন্তু সমান নয়। তার মানে আমরা জানি কি জানি ভাইয়া, এই যে মূলধনের এই মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে? এই ক্ষুদ্র অংশকে আমরা জানি শেয়ার বলে। এই ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। বাট এই মূলধনের যদি অসমান যে অংশটা, ক্ষুদ্র অসমান যে অংশটা, সেটা হচ্ছে স্টক। তার মানে মূলধনের ক্ষুদ্র অংশ হচ্ছে শেয়ার, এবং মূলধনের ক্ষুদ্র অসমান অংশ যেটা, সেটা হচ্ছে স্টক। ঠিক আছে, কোনটা ভাইয়া? দেখো আমরা তো উত্তোলনের কালকে ম্যাথগুলো সব প্র্যাকটিস করছি, বাট আজকে আমরা ডিটেলস
পড়তেছি না, আমরা হচ্ছে থিওরি থেকে একটু বেশি প্রায়োরিটি দিতেছি। কালকে যেহেতু হচ্ছে একসাথে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করানো হয়ে গেছে, এই জন্য আজকের ক্লাসটা আবার একটু তুলনামূলকভাবে গত ক্লাসের তুলনায় একটু সহজ হবে, ঠিক আছে। তবে আমাদের শেষ ক্লাসটা আবার কি থাকবে, ব্যালেন্স থাকবে, থিওরি আর হচ্ছে ম্যাথ সমান থাকবে, ঠিক আছে। সো এনএস রিচি বলছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সবার ভালো হোক এটাই চাই। গ্রুপে দেখে আসলাম, পেলাম না স্যার পিডিএফ। ওকে, সো আমি চেক দেবো, গতকালকে হচ্ছে তোমার আপলোড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, একটু খুঁজলেই পাবে, বা আমি তোমাদের হচ্ছে দিয়ে দিব, পেজে দিয়ে দিব, সমস্যা নাই। দেখো শেয়ার মূলধনকে কত শ্রেণীতে ভাগ করা হয়, তো শেয়ারটাকে ভাগ করা হয় 5 ভাগে, আমরা প্রত্যেকে জানি শেয়ারটাকে ভাগ করা হয় 5 ভাগে। বাট শেয়ার যদি আসে ইস্যু করা হয় কত ভাবে, শেয়ার ইস্যু করা হয় 3 ভাবে। শেয়ার ইস্যু করা হয় কত ভাবে, তাহলে হবে ইস্যু করা হয় যদি কত ভাবে, তাহলে হবে 3 ভাবে। সো এই পয়েন্টগুলো আলাদা করে রাখবা, ঠিক আছে, 3 ভাবে। এটা তো সবাই জানো তাই না, এটা তো সবাই জানি আমরা, যে সমান হার, অধিহার এবং অবহার, সমান হারে, অধিহারে এবং হচ্ছে অবহারে। অধিহার, এই অধিহারের আরেকটা নাম কি বলতো, অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম, অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। আর অবহার, এই অবহার বা বাট্টা, অবহার অথবা আরেকটা নাম হচ্ছে বাট্টা, ক্লিয়ার, অবহার বা বাট্টা। তো দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে শেয়ার ইস্যু করা হয় কত ভাবে, সো এটা জানতে হবে। শেয়ার ইস্যু করা হয় 3 ভাবে, কত ভাবে ভাইয়া পুরা 3 ভাবে। একটা হচ্ছে সমান হার, অধিহার বা অবহার, অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম, অবহার বা ভাট্টা। এখন এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে যদি হচ্ছে অধিহার বা প্রিমিয়াম আসে, এটা কোন ধরনের হিসাব, যদি কোশ্চেন আসে এটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি। অধিহার যদি আসে, অধিহার যদি আসে তাহলে হচ্ছে মূলধন জাতীয় আয়, এবং এই মূলধন জাতীয় আয়টা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন কোন পাশে, দায় পাশে, ঠিক আছে। আর শেয়ার অবহার বা ভাট্টা এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি, এবং এক কথায় বলা চলে শেয়ার অবহার বা ভাট্টা হচ্ছে একটা ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ বা কাল্পনিক সম্পদ। এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে, কোন শিরোনামে, অসম্মানিত ব্যয় নামক শিরোনামে, ঠিক আছে, অসম্মানিত ব্যয় নামক শিরোনামে। দেখো দু একটা টার্ম যদি হচ্ছে তোমাদের সিলেবাসে নাও থাকে ভাই, ওটা একটু পড়ে যাও, একটু বেসিকটা ক্লিয়ার করে যাও, বলা যায় না তোমার দিয়েও দিতে পারে, তাই না, এই জন্য অবশ্যই ফোকাস করবো আমরা। দেখো কোন ধরনের শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না, খুবই সিম্পল, আমরা জানি যে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না কারা ভাইয়া, নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না সাধারণ শেয়ার হোল্ডাররা। কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যদি পাওনাদার থাকে, হ্যাঁ ব্যবসার যদি কোনো ধরনের পাওনাদার থাকে, তাহলে তাকে আগে কি করতে হয়, লভ্যাংশ পরিশোধ করতে হয়। তারপর আমরা কি করব, অগ্রাধিকার শেয়ার মালিক যারা আছে, এই অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে হবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে, এবং সর্বশেষে গিয়া আমরা বাকি যা থাকে সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা কি করবে, বাকিটা পাবে, ঠিক আছে। তার মানে অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে শেয়ার পায়। যদি কোশ্চেন আসে নির্দিষ্ট হারে শেয়ার পায় কারা, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা। নির্দিষ্ট হারে শেয়ার কারা পায় ভাই, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা। নির্দিষ্ট হারে শেয়ার কারা পায়, অগ্রাধিকার শেয়ার মালিকরা, ঠিক আছে। এবং নির্দিষ্ট হারে পায় না কারা, সাধারণ শেয়ার হোল্ডাররা। কারণ দেখো ব্যবসার যদি পাওনাদার থাকে, সর্বপ্রথম ব্যবসা যদি তোমার দায় থাকে সেটা পরিশোধ করতে হবে। তারপর কি করতে হবে, অগ্রাধিকার শেয়ার মালিকদের আগে অধিকার দিতে হবে, তাদেরকে লভ্যাংশ দিয়ে সর্বশেষে সাধারণ শেয়ার হোল্ডাররা যতটুকু থাকবে তারা ততটুকু বন্টন করে নিবে। এখন যদি প্রতিষ্ঠান অনেক বেশি মুনাফা থাকে সবাইকে দেওয়ার পর, তাহলে তারা বেশি পাবে, আর যদি কম থাকে সেটাও তাদেরকে কি করতে হবে, নিতে হবে, মেনে নিতে হবে। তো নির্দিষ্ট হারে পায় না কারা, সাধারণ শেয়ার হোল্ডাররা, ঠিক আছে। সাধারণ শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে কি পায় না, নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না, ক্লিয়ার। এখন দেখো আমরা কিন্তু এই যে লভ্যাংশর এই জিনিসটা ক্লিয়ার করছিলাম, যেমন তোমাদের প্রস্তাবিত যে লভ্যাংশটা, এই প্রস্তাবিত বা ঘোষণাকৃত, হ্যাঁ প্রস্তাবিত বা ঘোষণাকৃত যে লভ্যাংশটা আছে, এটা মূলত একটা তোমাদের কি বলতো, দায়। কারণ হচ্ছে যখন কোম্পানি কি করে, লভ্যাংশ ঘোষণা করে, সে দায়বদ্ধ হয়ে যায় কাদের কাছে, যেমন কোম্পানি দায়বদ্ধ হয়ে যায় শেয়ার হোল্ডারদের কাছে, যে তাদেরকে অবভিয়াসলি কি করতে হবে, লভ্যাংশ পরিশোধ করে দিতে হবে। কাদেরকে পরিশোধ করবে, শেয়ার মালিকদের, ঠিক আছে, যদি ঘোষণা করে। তার মানে এটা হচ্ছে একটা দায়। অ্যালেক্স বলছো ভাইয়া সিকিউটা আজকে করাবেন, হ্যাঁ আজকে সিকিউ করাবো, আজকে আমরা সিকিউ করাবো, সমস্যা নাই।
দেখো কোম্পানির সঞ্চিত তহবিলের অর্থকে শেয়ার মূলধনে রূপান্তর করে যে শেয়ার বিলি করা হয়, খুবই সিম্পল। কোম্পানির যে সঞ্চিত তহবিল আছে না ভাইয়া, এই যে দেখো সঞ্চিত তহবিল অথবা অথবা আমরা জমাকৃত মুনাফা থেকে আমরা কি করি, শেয়ার মূলধনে রূপান্তর করে যে শেয়ার বিলি করা হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। আমরা যখন নগদ টাকার পরিবর্তে, কিসের পরিবর্তে ভাইয়া পুরা, নগদ টাকার পরিবর্তে, আমরা যখন নগদ টাকার পরিবর্তে শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দিয়ে দেই, ধরো কোম্পানির কাছে কি নাই, নগদ টাকা নাই, তখন কোম্পানি কি করবে, শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দিয়ে দিবে, আর এটা হচ্ছে মূলত বোনাস শেয়ার। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে বোনাস শেয়ার। কোশ্চেন আসতে পারে বোনাস শেয়ার, এই বোনাস শেয়ার এটা হচ্ছে যদি দেওয়া হয় বা ধার্য করা হয় তাহলে মালিকানা সত্ত্বে কি প্রভাব পড়বে, তাহলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা জানি যে বোনাস শেয়ারটা বিশেষ করে এই জমাকৃত মুনাফা থেকে কি করা হয়, বোনাস শেয়ার ধার্য করা হয়, বা মূলত এই শেয়ারগুলো সব কিছু কি করা হয়, যেমন জমাকৃত মুনাফা থেকে আমরা লভ্যাংশ দেই, আগে লভ্যাংশ এবং সঞ্চিত হিসাবে বন্টন করি, তারপর ওই যে লভ্যাংশটা দিল সেখান থেকে কি আমরা মূলত বোনাস শেয়ারটা পাই। তো দেখো যদি জাবেদা করি বোনাস শেয়ারের, তাহলে জমাকৃত মুনাফা হবে ডেবিট, জমাকৃত মুনাফা হিসাব হবে ডেবিট, এবং তোমার ভাইয়া পুরা শেয়ার মূলধন হিসাব কি হবে, শেয়ার মূলধন ক্রেডিট। দেখো এখানে আমার জমাকৃত মুনাফা কমে গেল, জমাকৃত মুনাফা কমে গেলে কি ডেবিট, এবং শেয়ার মূলধন যেহেতু দিয়ে দিচ্ছে, শেয়ার মূলধন বেড়ে যাচ্ছে, শেয়ার মূলধন বৃদ্ধি পাইলে সেটা কি ক্রেডিট। তার মানে এখানে আমার ওই কি করলো ভাইয়া, ওই হ্রাস পাইলো, এবং ওই এখানে কি হলো, ওই এখানে বৃদ্ধি পেয়ে গেল। আলটিমেটলি আমার মালিকানা সত্ত্বের কোনো প্রভাব ফেলবে না। যদি কোশ্চেন আসে বোনাস শেয়ার ইস্যু করা হলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না, বুঝতে পারছি, বোনাস শেয়ার ইস্যু করা হলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না, বোনাস শেয়ার ইস্যু করা হলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না, বোনাস শেয়ার ইস্যু করা হলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না। সবাই বুঝতে পারছি? যারা যারা নতুন জয়েন করছি ওয়েলকাম সবাইকে, এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস করো। এমসিকিউটা আজকে আমি প্রথমেই বলে নিছি, আজকে হচ্ছে আমরা থিওরি থেকে বেশি এমসিকিউ প্র্যাকটিস করব, কজ প্রিভিয়াস ক্লাসটা ছিল কি আমাদের ম্যাথ থেকে অনেক বেশি প্র্যাকটিস করছি, আজকে থিওরি থেকে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করব বেশি করে, তারপর সিকিউ সলভ করব। এবং আগামীকালকে সন্ধ্যা 7টায়, আগামীকালকে সন্ধ্যা 7:30 আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটা সলভ করব, এবং বেস্ট এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে? সো যারা যারা জয়েন করছি প্লিজ লাইভটিতে আমরা একটা করে রিয়েক্ট দিয়ে দেই, এবং পাশাপাশি হচ্ছে আমরা মেনশন দিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে আসি ক্লাসে। ওকে ওকে ভাইয়া, বিক্রয়যোগ্য সিকিউরিটি কি সম্পদ নাকি দায়? বিক্রয়যোগ্য সিকিউরিটি সম্পদ না, দায় না, এটা হচ্ছে ভাইয়া একটা বিনিয়োগ, ঠিক আছে? বিক্রয়যোগ্য সিকিউরিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিনিয়োগ। ভাইয়া সিকিউরিটিতে বেশি গুরুত্ব দেন? অবভিয়াসলি ভাই, আমরা সেটা জানি কোনটা কি করা লাগবে এবং কিভাবে পড়ানো লাগবে, ঠিক আছে? সমস্যা নাই, ধৈর্য ধরে ক্লাস করো, এবং আমরা এমসিকিউ থেকে একটু দ্রুতই যাব। শেয়ার অবহারের অভিহিত মূল্যের সর্বোচ্চ পরিমাণ কত শতাংশ? দেখো তুমি শেয়ার অবহারে বিক্রি করবা, বাট সর্বোচ্চ কত শতাংশ নিতে পারবা, বিক্রি করতে পারবা? সর্বোচ্চ এটা হচ্ছে 10%। কত শতাংশ? 10% বা 10%, মানে শেয়ার অবহারের সর্বোচ্চ পরিমাণ হবে 10%। ক্লিয়ার? শেয়ার অবহারের সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে? সর্বোচ্চ হতে পারে 10%, এর বেশি হবে না। দেখো ভাইয়া, তোমাদেরকে হচ্ছে আগে আমি গতকালকে বলছি যে আমাদের যে ক্লাস শিডিউল আছে, সো এটা আরও অনেক ক্লাস হয়, তোমরা জানো এখানে মানবিক বলো, কমার্স বলো, সায়েন্স বলো, প্রত্যেকটা গ্রুপেরই ক্লাস হয়। সো আমাদের সবগুলো ব্যালেন্স করেই হচ্ছে শিডিউলগুলো দেওয়া, ঠিক আছে? এটা চেঞ্জ করাটা অনেক বেশি টাফ। সো তোমরা টাইমলি জয়েন করো, আমরা বেশি না, সর্বোচ্চ ওই যে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেয়ারের মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিব সিকিউ এমসিকিউর জন্য, এবং তখন তো তোমাদের বেসিক পুরো ক্লিয়ার থাকবে, বা এখনও আছে অনেকের যদিও কনফিউশন থাকে, আমাদের আজকের দিনের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা টপিক। তারপর আমরা জাস্ট ধুমসে কি করবো, প্র্যাকটিস করব, এবং তোমাদেরকে দেখাই দিব। এখন তো তোমার ওরকম নাই যে আমি একটা চ্যাপ্টার ধরে একটা সব চ্যাপ্টারের পেছনে আমি তোমাকে 3 ঘন্টা সময় দিব। এখন জাস্ট তোমার বেসিক ক্লিয়ার, আমরা ওই জায়গায় ফোকাস করব যেখানে তোমাদের প্রবলেমটা হয়, ঠিক আছে? যেখানে ফোকাস করলে তোমার ওই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকবে না, ওভাবে আমরা ফোকাস করব। ক্লিয়ার? তার মানে অবহারের সর্বোচ্চ পরিমাণ 10%। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা একটু নোট করে ফেলো, এটা আসতে পারে যে অবহারের সর্বোচ্চ পরিমাণ কত। দেখো কোনটি সম্পদ আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কোনটি সম্পদ। এখন এখানে দেখো, এখানে বিজ্ঞাপন আছে,
অবলম্বন, তার মানে কি এটা একটা ব্যয়, এটা একটা ব্যয়। শুধু বিজ্ঞাপন, এটাও একটা ব্যয়। তারপর দেখো বকেয়া বিজ্ঞাপন, এটা একটা দায়, ঠিক আছে। তারপর কি আছে দেখো বিলম্বিত বিজ্ঞাপন, এটা একটা সম্পদ। তবে এটা কি সম্পদ বলো তো? এটা হচ্ছে ভুয়া সম্পদ অথবা অলিক সম্পদ অথবা কাল্পনিক সম্পদ। ক্লিয়ার? তার মানে নিচের কোনটি সম্পদ এখানে বলছে, তাহলে কোনটা হবে ভাইয়া? তাহলে হবে বিলম্বিত বিজ্ঞাপন। কোনটা হবে? বিলম্বিত বিজ্ঞাপন। বুঝতে পারছি? ওকে, তারপর আমরা দেখব একটা ওই বলা চলে একটা রেওমিল দেওয়া আছে আংশিক, সো এই রেওমিলটা থেকে আমরা বের করব। দেখো আর্থিক অবস্থার বিপরীতে সুনাম কত টাকা দেখাতে হবে। এখন ভালো করে খেয়াল করো, এখানে সুনাম কত টাকা আছে বলো তো? এখানে সুনাম দেওয়া আছে কত ভাইয়া? সুনাম দেওয়া আছে ৮০,০০০, সুনাম আছে ৮০,০০০ এবং শেয়ার অধিহার বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে। ভাই শেয়ার অধিহারটা তুমি সর্বোচ্চ মানে কোনো লিমিট নাই, ঠিক আছে? অধিহারের কোনো লিমিট নাই, অধিহারের কোনো লিমিট নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো সুনাম শেয়ার অধিহারের সাথে সমন্বয়পূর্বক, তার মানে সুনাম থেকে আমরা জানি যে স্থায়ী সম্পদ। ভাইয়া স্থায়ী সম্পদের উপর যেটা ধার্য করা হয়, স্থায়ী সম্পদের উপর যেটা ধার্য করা হয় সেটা মেইনলি হচ্ছে অবচয়। সেটা হচ্ছে কি বলতো? অবচয়। আর অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদের উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবলোপন। সেটা কি ভাইয়া? অবলোপন। এবং সর্বশেষ প্রাকৃতিক সম্পদ তোমরা চিনো না? প্রাকৃতিক সম্পদের উপর যেটা ধার্য করা হয়, প্রাকৃতিক সম্পদের উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবক্ষয়। সেটা হচ্ছে অবক্ষয়। কি ভাইয়া? অবক্ষয়। অথবা বলা চলে শূন্যীকরণ, অথবা বলা চলে শূন্যীকরণ বা নিঃশেষকরণ, অথবা বলা চলে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, একটু নোট করে ফেলি, প্রত্যেকেই একটু নোট ডাউন করে ফেলি। স্থায়ী সম্পদ আমরা জানি, স্থায়ী সম্পদ সবাই চিনি। সেটা কি? আসবাবপত্র, দালান কোঠা, কম্পিউটার, অফিস সরঞ্জাম। এই স্থায়ী সম্পদের উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবচয়। তার মানে স্থায়ী সম্পদের উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবচয়। নাম্বার 2, অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ আমরা সবাই চিনি, কি বলতো? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, বুক সত্ত্ব, পুস্তক, এই প্রত্যেকটাই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এটার উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবলোপন। এবং প্রাকৃতিক সম্পদ কি বলতো? তেল, কয়লা, এইগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এটার উপর যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে অবক্ষয় বা শূন্যীকরণ, ঠিক আছে? সেটা প্রত্যেকে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নেই, এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো। আর অবচয় তো জানোই তোমরা, অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, ঠিক আছে? সেটা স্ক্রিনশট দাম, স্ক্রিনশট দিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করব। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। সাকিব কই? সাকিব আজকে ক্লাস করো না? সাকিব? ওকে, এস এস ডান, থ্যাংক ইউ। শারমিন না? শারমিন মনে আছে কিন্তু। ওকে, তো এবার আমরা তাহলে এটা বের করব যে আর্থিক অবস্থার বিবরণীতে সুনাম কত টাকা দেখাতে হবে। তো ভালো করে খেয়াল করো, এখানে সুনাম বাবুর টাকা দেওয়া আছে কত? ৮০,০০০। সুনাম বাবুর টাকা দেওয়া আছে কত? ৮০,০০০। এখন দেখো এখান থেকে তোমার কি করছে ভাইয়া? সুনাম শেয়ার অধিহারের সাথে সমন্বয়পূর্বক, তার মানে শেয়ার অধিহার কত? ৫০। এই ৫০,০০০ টাকা তোমার অবলোপন করে দিতে হবে এখান থেকে। তাহলে বাদ দিয়ে দিলে আমার সুনাম বাবদ থাকে কত টাকা সম্পদ? ৩০,০০০ টাকা। কত টাকা থাকে? ৩০,০০০ টাকা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ভাইয়া পুরা প্রত্যেকে বুঝতে পারছি? তার মানে আমার এখানে আর্থিক অবস্থার বিরুদ্ধে সুনাম বাবদ দেখাতে হবে কত টাকা? ৩০,০০০ টাকা। কারণ হচ্ছে আমরা যখন আর্থিক অবস্থার বিরুদ্ধে সুনামটা দেখাবো সেখান থেকে অবশ্যই যতটুকু অবলোপন হয়েছে সেটা বাদ দিয়ে তারপর দেখাবো। বুঝতে পারছো? যতটুকু অবলোপন হয়েছে সেটুকু বাদ দিয়ে আমরা দেখাবো, ঠিক আছে? অনেক লেট হয়ে গেল, সো ভুল করে ফেলছো, এটা ক্ষমার যোগ্য না। তারপরে কি করবো? অবশ্যই ক্লাসটা রেকর্ড থাকবে, সেখান থেকে দেখে নিবা। বুঝতে পারছো? আর আমরা হচ্ছে অবশ্যই দিয়ে দিব ক্লাসের পিডিএফটা। পিডিএফ তোমাদের জন্য তৈরি করা, অবশ্যই তোমরা পাবে। আগে অবশ্যই তোমরাই পাবে, সমস্যা নাই। তো সাকিব আছে না? আমি ভাবছি সাকিব চলে গেছে। সাকিব হচ্ছে রেগুলার ক্লাস করতেছে, একদম অ্যাক্টিভলি ক্লাস করতেছে। সাকিব এরকমই তো, এটা সবাই ক্লিয়ার তাই তো? তারপর দেখো পরের কোশ্চেনটা কি বলছে, যে আর্থিক অবস্থার বিপরীতে কত টাকা ব্যয়
দেখাতে হবে। ঠিক আছে, তার মানে আর্থিক অবস্থার বিবৃতিতে অসম্মিলিত ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে। পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু অনুচ্ছেদে চলে যাব। পয়েন্টটা কি ভাইয়া, আর্থিক অবস্থার বিবৃতিতে অসম্মিলিত ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে। এই অসম্মিলিত ব্যয় কি ভাইয়া, অসম্মিলিত ব্যয় কি ভাইয়া, অসম্মিলিত ব্যয় মানে কি, ভুয়া সম্পদ হিসাবে তুমি কত টাকা দেখাবে। ঠিক আছে, এখন ভুয়া সম্পদ হিসাবে কত টাকা দেখাবে একটু খেয়াল করো। এখানে দেখো ভুয়া সম্পদ কোথায় আছে, আমরা অসম্মিলিত ব্যয় নামক শিরোনামে কি দেখাই, আমরা অসম্মিলিত ব্যয় নামক শিরোনামে দেখাই ভুয়া সম্পদ। তো দেখো এখানে ভুয়া সম্পদ আছে একটাই, বিলম্বিত বিজ্ঞাপন, কত, 20,000 টাকা। তার মানে আর্থিক অবস্থার বিবৃতিতে এই ভুয়া সম্পদটা কি করতে হবে, তোমাকে দেখাতে হবে। এই ভুয়া সম্পদটাই তোমাকে দেখাতে হবে অসম্মিলিত ব্যয় নামক শিরোনামে। ক্লিয়ার, ভুয়া সম্পদটাই কি করতে হবে, দেখাতে হবে অসম্মিলিত নামক ব্যয় নামে। তার মানে কি, আর্থিক অবস্থার বিবৃতিতে অসম্মিলিত ব্যয় কত টাকা দেখাতে হবে, 20,000 টাকা। বুঝতে পারছি। এখন তোমাদেরকে যদি আমি আরো বলি যে ভাইয়া আরো কয়েকটা কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ বা হচ্ছে অলিক সম্পদের নাম বলো তো, আমি একটু বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কোশ্চেন আসে। যেমন মনে করো প্রাথমিক খরচাবলী একটা ভুয়া সম্পদ। নাম্বার 2 শেয়ার অবহার বা বাট্টা। নাম্বার 3 এটা হচ্ছে অবলেখকের কমিশন বা দস্তুরি। নাম্বার 4 বিলম্বিত বিজ্ঞাপন। নাম্বার 5 গবেষণা ব্যয়। ঠিক আছে, বা অগ্রিম যে ব্যয়গুলো আছে এইগুলো হচ্ছে কি তোমার ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ। ঠিক আছে, ওকে, শাহমানুল্লাহ নাইম আনসার করছে ক নাম্বার, গ্রেট, থ্যাংক ইউ, এত সহজ ভাইয়া। রায়হান দেখো সহজ, অনেক সহজ, বাট হচ্ছে তুমি যদি কোশ্চেনটা আগে প্র্যাকটিস না করো এবং বেসিক ক্লিয়ার না থাকে তুমি তো বুঝতেই পারবে না যে আমাকে কি ক্যালকুলেশন করতে বলছে। ঠিক আছে, যেমন ভুয়া সম্পদটা কি এটা যদি না জানো আইডেন্টিফাই করবে কেমনে, যদি আগে প্র্যাকটিস করো তাহলে অনেক সহজ লাগবে। এবং যারা প্র্যাকটিস করিও নাই তারা হচ্ছে এখন ক্লাস করলে আর নিজের আবার যদি একটু সময় দাও, একটু নাড়াচাড়া করো বইগুলা, তাহলে হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো এটা একটু নোট করে ফেলি। তারপর দেখো সেম এই অনুচ্ছেদ থেকে আরো একটা কোশ্চেন আসছে, তো খেয়াল করো এখানে কি বলছে, আর্থিক অবস্থার বিবৃতিতে কি হবে। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবৃতিতে কি কি দেখাতে হবে। মালিকানা সত্ত্ব অনির্ণয়যোগ্য, নাম্বার 1। নাম্বার 2 স্থায়ী সম্পদ 30,000 টাকা, চলতি দেয় 50,000 টাকা। সবাই কোশ্চেনটা একটু মনে রাখি এবং যদি মনে না থাকে একটা স্ক্রিনশট দেই, তারপর আমরা চলে যাব মেন কোশ্চেনে যে আমাদের কয়টা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সো তোমাদের হচ্ছে বউ না, ওকে, সো হচ্ছে এটা একটু করে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর আমরা কোশ্চেনে যাই, দেখি আমাদের কয়টা মিলে। হ্যাঁ, তো দেখো শুরুতে যেটা আছে যে আমাদের মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে এটা বলছে। তার মানে দেখো তো এখানে মালিকানা সত্ত্বের কোনো উপাদান আসেনি। প্রথম অপশনটা ছিল মালিকানা সত্ত্ব অনির্ণয়যোগ্য, অপশন আছে নাই, তার মানে প্রথমটাই কারেক্ট। নাম্বার টু আমাদের বলছে, আমার আবার একটু যেতে হবে, স্থায়ী সম্পদ 30, চলতি দেয় 50। তার মানে স্থায়ী সম্পদে আমরা 30,000 টাকায় দেখাইছি, তাই না, সুনাম বাবদ 30,000 টাকায় দেখাইছি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ সুনাম বাবদ কি করছি, 30,000 টাকায় দেখাইছি, তার মানে এটাও রাইট। ঠিক আছে, সর্বশেষ বলছে চলতি সম্পদ হচ্ছে কত, চলতি সম্পদ, চলতি দায় বলছে 50, তার মানে আমরা দেখবো চলতি দায় কি 50 আছে কিনা। এখানে প্রদায় হিসাব আছে 50 এবং আর কোনো অপশন নাই। ঠিক আছে, সো এটাও কি আমার রাইট, তাহলে আমাদের সবগুলোই কি কারেক্ট, তাই তো। তার মানে কি আমাদের সবগুলোই কারেক্ট। মালিকানা সত্ত্ব অনির্ণয়যোগ্য, কারণ ওখানে মালিকানা সত্ত্বের কোনো উপাদান ছিল না। তারপর দেখো আছে স্থায়ী সম্পদ 30,000 টাকা, এখানে আমি সুনাম বাবদ হচ্ছে সরি আমরা এখানে ভুল করছি, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তাহলে 1 এবং 3 হচ্ছে কি কারেক্ট আনসার, 1 এবং 3, কারণ ওটা মূলত আমাদের স্থায়ী সম্পদ হিসাবে যায়, তবে আমরা ওটা কি করি বলতো, অস্পর্শ নামক সম্পত্তি নামক হেডলাইনে দেখাই। ওকে, অস্পর্শ নামক হচ্ছে হেডলাইনে আমরা দেখাই। যদি এটা হচ্ছে এভাবে তোমরা একদম ডিরেক্টলি বলো যে ভাইয়া সুনামটাকে স্থায়ী সম্পদের মধ্যে পড়ে কিনা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্থায়ী সম্পত্তি, বাট হচ্ছে এটা পরে একটা, যেমন আমরা আর্থিক অবস্থায় বিভিন্ন অস্পর্শনীয় সম্পদ লিখে তারপর ওই হেডলাইনে দেখাই, বাট এটা কিন্তু স্থায়ী সম্পদের মতোই। ম্যাথগুলো আলহামদুলিল্লাহ অনেক সহজ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ম্যাথ আরও বেশি সহজ লাগবে, সামনে অ্যাডমিশন আসতেছে এবং অ্যাডমিশন জার্নিতে আমরা আরও শর্টকাট টেকনিকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, 1 নম্বরটা হলো না কেন?
এক নম্বরটা হচ্ছে ওখানে কি অনির্ণয়যোগ্য, মানে কি নির্ণয় করার কোনো উপাদান ছিল? এটা তো অনির্ণয়যোগ্য। আমাদের গ্রুপে হচ্ছে আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। ফার্স্ট পেপার খারাপ হলে সেকেন্ড পেপারে অবশ্যই ফোকাস করা উচিত, এবং তোমার এখন থেকে ওইটা ভাবতে হবে বা ওভাবে প্রিপারেশন নিতে হবে যাতে সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো হয়। ওকে, সেটা অবশ্যই ট্রাই করতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমরা স্থায়ী সম্পদটা, মেইনলি অস্পর্শনীয় সম্পদটা আমরা হচ্ছে কোথায় দেখাই? আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে দেখাই, তবে এটা স্থায়ী সম্পদ হিসাবে নেওয়া যায়। তার মানে আমরা বলতে পারি এখানে তিনটাই কারেক্ট, ঠিক আছে। ওকে, কারণ অস্পর্শনাত্মক সম্পত্তি হিসাব তো আলাদা করে হেডলাইন দিবে না, এখানে অস্পর্শনীয় সম্পদ আলাদা হেডলাইন দিবে না। আর্থিক অবস্থার বিবরণী ওটা মূলত আমরা স্থায়ী সম্পদের ওখানেই দেখাই, ঠিক আছে। সেই জন্য তিনটাকে কারেক্ট তোমরা নিতে পারো। এটাই জন্য আমাদের এই কনফিউশন কোশ্চেনগুলো অবশ্যই একটু হলে টাফ হলেও আমরা একবার দুইবার দেখলে ইনশাল্লাহ এগুলা পারবো, ঠিক আছে। তারপর দেখো, একটি কোম্পানির প্রতিযোগী কোম্পানির আর্থিক তথ্যের তুলনাকে কি বলা হয়? মানে হচ্ছে এখানে তোমার জাস্ট একটা মুখস্থর মতো একটা কোশ্চেন দিয়ে দিছে যে একটা কোম্পানির সাথে প্রতিযোগী কোম্পানির আর্থিক তথ্যের তুলনাকে কি বলা হয়। এটা হচ্ছে মূলত একটা আন্ত কোম্পানি, ঠিক আছে। যেমন আর্থিক তথ্যের একটা তুলনা করলাম, যে একটা অভ্যন্তরীণ যে প্রতিষ্ঠান, অভ্যন্তরে যেই লেনদেনগুলো হয়, ঠিক আছে, আর্থিক যে লেনদেনগুলো সেটা কেমন, কতটুকু বাড়তেছে না কমতেছে, সেটা হচ্ছে আন্ত কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে আন্ত কোম্পানি, বুঝতে পারছি? হ্যাঁ, শিখে তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, প্রবলেম নাই, আমরা তাড়াতাড়ি চলে যাব, বাট আপাতত আমরা এখানে ফোকাস করতে থাকি। আর কয়েকটা প্র্যাকটিস করাবো, যেহেতু হচ্ছে এখানে থিওরি থেকে বেশি আসছে, তার মানে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে না আমাদের। আমরা একটু পরে হচ্ছে সিকিউতে চলে যাব, জাস্ট ধৈর্য ধরো, জাস্ট ওয়েট করো, হ্যাঁ। ওকে, দুটি সংখ্যার মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক বহিঃপ্রকাশকে কি বলা হয়? দেখো, আমরা জানি যে অনুপাত, এই অনুপাতটা মূলত হচ্ছে আমাদের কি বলতো, এই অনুপাতটা হচ্ছে দুইটা গাণিতিক চলকের মধ্যে একটা সম্পর্ক। যেমন দুইটা গাণিতিক চলকের মধ্যে হচ্ছে মেইনলি সম্পর্কটাই হচ্ছে কি অনুপাত, তাই না? সেখানে যেটা বলছে, এখানে বলছে যে দুটি সংখ্যার মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক বহিঃপ্রকাশ, গাণিতিক সম্পর্ক অথবা ভাগফলটাই হচ্ছে মূলত হচ্ছে অনুপাত, ঠিক আছে। যেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। ওকে, আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে অনুপাত। তোমাদের দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্কটাই হচ্ছে অনুপাত। ওকে, 45 নাম্বারে কি ছিল ওটা দেখবো না, সমস্যা নাই, কনফিউশন রাখা যাবে না, কারণ আমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হতে হবে, এবং এটা আমরা ক্লিয়ার করেই দিব, সমস্যা নাই। দেখো, আদর্শ মান 2.1 কোণটির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান কত ভাইয়া? 2.1। এটা কোথায় লাগবে? এটা হচ্ছে তোমার এমনিতে জানা লাগবে এই জন্যই, কারণ যখন দুইটা অনুপাত তুমি বের করবা, ক্যালকুলেশন করবা মানগুলা, তখন তোমাকে বের করতে হবে ভাইয়া যে কোন প্রতিষ্ঠানে তোমার বিনিয়োগ করা উত্তম, বা তোমার জন্য তোমাকে যখন বলবে যে মন্তব্য করো, তখন তোমাকে হচ্ছে কিন্তু মন্তব্য করা লাগবে। কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে এই আদর্শ মানের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু কমেন্টটা করতে হবে, ঠিক আছে। তার মানে অবশ্যই আদর্শ মানগুলো জানা লাগবে। চলতি অনুপাতে 2:1 এভাবে মনে রাখবা, 1:1 এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, জান্নাতুল মিম পিডিএফ হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিছি, পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে আমরা পেজে আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তারপরে সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি? আমরা সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনগুলো এগুলো জানবো। একটু মেইনলি আমি কয়েকটা অনুপাত একটু লিখে দিচ্ছি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসার পসিবিলিটি আছে। ধরো তারল অনুপাত কোনগুলা? যেমন তারল অনুপাত হচ্ছে চলতি অনুপাতগুলা। চলতি অনুপাত তোমাকে যদি কোশ্চেনে সিকিউতে বলে যে কোনো দুইটি তারল অনুপাত নির্ণয় করো, তখন কিন্তু নিজেকেই বের করতে হবে তারল অনুপাত কোনগুলো ছিল। তারপর দেখো, তরল অনুপাত বা হচ্ছে তড়িৎ অনুপাত বা দ্রুত অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত, তড়িৎ অগ্নি পরীক্ষা অনুপাত,
এই যে এই অনুপাতগুলো হচ্ছে তারল অনুপাত, ঠিক আছে। তারপর যদি আমরা বলি কার্যকরী মূলধন অনুপাত, এই কার্যকরী মূলধনের আরেকটা নামই হচ্ছে কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা নামই হচ্ছে কি বলতো, এই কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা নামই হচ্ছে ভাইয়া চলতি মূলধন অনুপাত। এইগুলো হচ্ছে তারল অনুপাত। তারপর দেখো এই সচ্ছলতা অনুপাত হচ্ছে সেম ভাবে, আমি কয়েকটা সচ্ছলতা অনুপাতের নাম বলতেছি। নাম্বার 1 সচ্ছলতা অনুপাত হচ্ছে এটা তোমার দায় মালিকানা অনুপাত বা দায় সম্পদ অনুপাত বা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে। আর এই তারল অনুপাতগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতা যাচাই করে। কোশ্চেন আসতে পারে চলতি অনুপাত এটা প্রতিষ্ঠানের কি প্রকাশ করে বা এটা কি মিন করে, এটা হচ্ছে চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। নাম্বার 2 তড়িৎ অনুপাত যেটা, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। তো তরল অনুপাত বা তড়িৎ অনুপাত এটা হচ্ছে তাৎক্ষণিক চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। এবং কার্যকরী মূলধন অনুপাত যেটা, এটাও কি একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, ঠিক আছে। এই পয়েন্টগুলো একটু নোট করে ফেলবা। তারপর হচ্ছে আমরা আরো কয়েকটা একটু দেখাবো তোমাদের, সেটা হচ্ছে যদি আসে উপার্জন ক্ষমতা অনুপাত। দেখো উপার্জন ক্ষমতা অনুপাত হচ্ছে জাস্ট মুনাফার হার সংক্রান্ত অনুপাতগুলা। যত মুনাফার হার সংক্রান্ত অনুপাত আছে, যেমন নিট মুনাফার উপর বিক্রয়ের উপর মুনাফার হার, তারপর হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, হ্যাঁ, সম্পদের উপর মুনাফার হার, নিট লাভ মূলধনের উপর মুনাফার হার, এই সবগুলো হচ্ছে উপার্জন ক্ষমতার অনুপাত। আর ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত হচ্ছে যদি কোশ্চেন আসে ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত কোনগুলা, তাহলে হচ্ছে সকল প্রকার আবর্তন অনুপাত। সকল প্রকার আবর্তন অনুপাত হচ্ছে ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত। সেগুলো একটু ভালো করে মুখস্থ করো ভাই, অনুগ্রহ করে আরেকবার বলুন। দেখো এই যে এই পয়েন্টগুলো কিন্তু তোমার সিকিউর জন্য লাগবে, এমসিকিউর জন্য। আমি আরেকবার সুন্দর করে সবগুলো ব্যাখ্যা করব, ব্যাখ্যা বলতে একবার করে বলে দেব, তোমরা একটু নোট করবা। দেখো শুরুতে হচ্ছে তারল অনুপাত কোনগুলা, তারল অনুপাত হচ্ছে মূলত চলতি অনুপাত, তরল তড়িৎ অগ্নিপরীক্ষা অ্যাসিড টেস্ট অনুপাত, তারপর হচ্ছে তোমার কার্যকরী মূলধন অনুপাত বা এটার আরেকটা নাম চলতি মূলধন অনুপাত। এখন স্পেসিফিক যদি কোশ্চেন আসে চলতি অনুপাত কি প্রকাশ করে, এই চলতি অনুপাতটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। নাম্বার 2 তরল বা তড়িৎ অনুপাত এটা কি করে, প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, ঠিক আছে। যদি আসে ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত কোনগুলা, যত আবর্তন অনুপাত আসবে, মনে করো মজুদ পণ্যের আবর্তন অনুপাত, ঠিক আছে, পাওনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, এই আবর্তন অনুপাত হচ্ছে ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত, ঠিক আছে। তারপরে আমরা আসি উপার্জন ক্ষমতা অনুপাত। কোশ্চেন আসবে নিচের কোনটি উপার্জন ক্ষমতা অনুপাত, ঠিক আছে। সেখানে কি আছে, মুনাফার হার সংক্রান্ত অনুপাতগুলা। মনে করো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, মনে করো হচ্ছে কি বলতো সম্পদের উপর মুনাফার হার, মূলধনের উপর মুনাফার হার, এইগুলা। আর একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে যে অনুপাতগুলা, দীর্ঘকালীন সচ্ছলতা বা যদি বলে না দেয় দীর্ঘকালীন না স্বল্পকালীন, তাহলে ধরে নিবে এটা দীর্ঘকালীন। এই অনুপাতগুলো হচ্ছে মেনলি তোমার কি বলতো, এখানে আসবে মূলধন গিয়ারিং অনুপাত, দায় মালিকানা অনুপাত, দায় সম্পদ অনুপাত, শুধু ঋণ অনুপাত, ঠিক আছে। তার মানে দীর্ঘকালীন সচ্ছলতা অনুপাত হচ্ছে দায় সম্পদ অনুপাত। এখানে আমি ডিটেলস পড়ালাম এই জন্যই, বিকজ এখানে পুরো কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর এটা দরকার, আমরা আর বেশি এমসিকিউ সলভ করবো না, সরাসরি সিকিউতে চলে যাব। আমরা আর দু একটা এমসিকিউ দেখি কঠিন আছে কিনা, সহজ হলে আর করাবো না। তো দেখো এই যে কোশ্চেন আসছে, এই যে যা নিয়ে আলোচনা করলাম এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে, এবং এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন প্রিভিয়াস এর আসছে। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পারছো। তো দেখো এখানে কি আছে, এখানে আছে কোন অনুপাতটি প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা নির্দেশ করে। তো উপার্জন ক্ষমতা নির্দেশ করবে এটা, কারণ এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয়, তার মানে এটা একটা শতকরা হার অথবা বলা চলে যে উপার্জন ক্ষমতা অনুপাত, তাই তো। এখানে বিনিয়োজিত মূলধনের উপর আয় বলছে। তো দেখো এই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে, অবশ্যই অবশ্যই করা লাগবে। ভাইয়া সিকিউ কবে করাবেন? তোমাদের সময় আছে কতদিন বলো, কালকেই তো সময় আছে তাই না? অবশ্যই।
ওকে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিরোচিত মূলধনের উপর আয় অনুপাত, ঠিক আছে। তারপর দেখো উৎপাদন ব্যয়, ব্যয় হিসাবের উদ্দেশ্য কি? আমরা জানি উৎপাদন ব্যয় আমরা কেন করি? একটা প্রতিষ্ঠানের ধরো উৎপাদন ব্যয়, একটা প্রতিষ্ঠানের একদম পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত একটা প্রতিষ্ঠানের মধ্যে যত ব্যয় হয় সবগুলো কি প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয়টা আমরা কেন করি জানো? এটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করতে, যে আমার প্রতিষ্ঠানে যাতে ব্যয়টা না বৃদ্ধি পায়। তার মানে ব্যয় নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূলত, ব্যয় নিয়ন্ত্রণ করা, নির্ণয় করা বা নিরূপণ করাই হচ্ছে কি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তার মানে এখানে কারের কি নির্ণয় এবং নিয়ন্ত্রণ, লিপিবদ্ধকরণ হবে না কিন্তু নিরূপণ হবে, ঠিক আছে। লিপিবদ্ধকরণ বা রেকর্ড কিন্তু হবে না। সবাই বুঝতে পারছো? এই যে দেখো হচ্ছে এখন রাগাবো না, আর মানে হচ্ছে কাউকে হচ্ছে বকাঝকা করবো না, বিকজ গতকালকে করছে একজনকে। সো ক্লাস আসছে মনোযোগ দাও ভাই, নিজের জীবনটা নষ্ট তো করবাই, পাশাপাশি আরেকজনের জীবনটা নষ্ট করো না, ঠিক আছে। সো মনোযোগ দিয়ে ক্লাস করো। অবশ্যই অবশ্যই এই শেষ সময়ে সবার জন্য ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা যাতে সবাই ভালো করতে পারে। ওকে, সো তোমার কারণে যাতে আরেকজনের পরীক্ষা খারাপ না হয়। সো সুলতান আক্তার জয়েন করছে অনেক লেট করে ভাই, আমাদের একটা পার্ট কমপ্লিট অলমোস্ট। সো সমস্যা নাই, অবশ্যই অবশ্যই রেকর্ড দেখে নিবে। দেখো সকল প্রকার পরোক্ষ ব্যয় এটাকে কি বলে? আমরা জানি যে পরোক্ষ ব্যয়গুলো হচ্ছে উপরি ব্যয়। দেখো আমার যখন উৎপাদন ব্যয় আমি করব, তখন আমার একটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে কারখানা উপরি ব্যয়। কি জানা লাগবে বলো তো? কারখানা উপরি ব্যয়। কি জানা লাগবে? কারখানা উপরি ব্যয়। তো দেখো কারখানা উপরি ব্যয়, হ্যাঁ কারখানা উপরি ব্যয়। দেখো কারখানা উপরি ব্যয় কোনগুলা? আমরা জানি যে সকল প্রকার পরোক্ষ খরচগুলা, সকল প্রকার পরোক্ষ খরচগুলো হচ্ছে পরোক্ষ ব্যয় বা খরচগুলো হচ্ছে কারখানা ব্যয়। এছাড়া তোমার একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে ব্যয়গুলো হয় না, কারখানার অভ্যন্তরে যে ব্যয়গুলো হয়, এই অভ্যন্তরীণ ব্যয়টাও হচ্ছে অভ্যন্তরীণ ব্যয়গুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। সেই শুরুতেই তোমরা পড়ছো না, সুন্দর করে পড়ছো। দেখো যে আমরা প্রথমে ব্যবহৃত কাঁচামাল বের করি, ব্যবহৃত কাঁচামাল বের করার পর এই ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যখন প্রত্যক্ষ খরচটা যোগ করে দিব, কি প্রত্যক্ষ খরচ, তখন আমরা কি পেয়ে যাবো বলতো? প্রত্যক্ষ খরচ যোগ করে দিলে আমরা পাবো মুখ্য ব্যয়। প্রত্যক্ষ ব্যয় যোগ করলে আমরা পাবো যেটা, সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। ক্লিয়ার? সেটা হচ্ছে মুখ্য ব্যয়। তো এই পয়েন্টগুলো তোমার মাথায় রাখতে হবে যে একটা ধাপে ধাপে হয়। প্রথমে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করি, সেটার সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ করলে পাবো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে ভাইয়া কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কারখানা উপরি ব্যয়। ক্লিয়ার? তোমার অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টিংয়ে পার্শিয়াল মার্ক অবশ্যই পাবে, সো টেনশন নাই। তোমার ম্যাথ যদি নাও মিলে তুমি পার্শিয়াল মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টিংয়ে তোমার ম্যাথ কখনোই কাটতে পারবে না পুরোটা। তারপর দেখো অলস সময় বেগে আমরা দেখবো না, সো আমরা সরাসরি চলে যাব তোমার সিকিউতে। হ্যাঁ, আর আগামীকালকে আমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করবো আবারও। ম্যাথ এবং হচ্ছে ম্যাথে হচ্ছে এমসিকিউ সিকিউ দুইটাই প্র্যাকটিস করাবো। তবে আমরা আজকে কিছু সিকিউ দেখি এবং তোমাদের সিকিউ দেখা দিলে আই হোপ এটা অনেক বেশি উপকৃত হবে তোমরা, ঠিক আছে। তো দেখো আমরা শুরুতেই হচ্ছে তোমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে কয়েকটা ম্যাথ দেখাবো, এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে ম্যাথ আনসার করাটা অনেক অনেক বেশি ইজি। আগে জাস্ট এখানে যেই খেলাটা খেলতে হবে সেটা হচ্ছে সূত্রের খেলা। সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে ইজিলি হচ্ছে এখানে 100% মার্ক পাওয়া পসিবল, তাও সময় খুব কম লাগবে। তো দেখো এখানে একটা কিছু তথ্য দেওয়া আছে, তোমার মোট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফা এবং চলতি সম্পদ চলতি দায় দেওয়া আছে। তার মানে যেটা বুঝতে পারলাম এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, অলরেডি চলতি সম্পদ বের করা আছে, চলতি দায়, তারপরে মোট মুনাফা নিট মুনাফা সব বের করা আছে। আমি জাস্ট বসাবো, লিপিবদ্ধ করব, ঠিক আছে। বিক্রয় দেওয়া আছে, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে। তো দেখো শুরুতে আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়। কি বের করব? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাকে বলো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি?
বিক্রিত পণ্যটা কিভাবে বের করা হয়, যে বিক্রয় থেকে জাস্ট মুনাফা মাইনাস করব। তো দেখো এখানে বিক্রয় কি দেওয়া আছে ভাইয়া, বিক্রয় হচ্ছে দেওয়া আছে কত 2,50,000, কত 2,50,000, এবং আমার লাগতেছে কি মুনাফা, মোট মুনাফা 85,000, এটাও দেওয়া আছে। তার মানে প্রথম কোশ্চেনের দুইটা আমার টার্ম লাগবে, দুইটাই কি আমার এখানে দেওয়া আছে, যে দুইটি ইনফরমেশন লাগবে। তো আমি যখন বিক্রয় বের করব তখন আমার হচ্ছে ভাইয়া পুরা বিক্রয় দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে। তাহলে বিক্রয় থেকে আমি যদি মোট মুনাফা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো, তাহলে পেয়ে যাব ভাইয়া পুরা বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? আর যদি হচ্ছে কোশ্চেনে বিক্রয় দেওয়া না থাকতো তোমাকে কি করতে হতো, ক্যালকুলেশন করে বের করতে হতো। যদি মুনাফা দেওয়া না থাকতো তাহলে ক্যালকুলেশন করে বের করতে হতো। তো দেখো কত সহজ, তুমি জাস্ট 1 মিনিটও লাগবে না, 1 মিনিটে 2 মার্ক কনফার্ম করতে পারবা। এই জন্য আমি প্রিফার করবো এই চ্যাপ্টার থেকে অবশ্যই কি করবা, 2টা সিকিউ আনসার করবা। ঠিক আছে, সবাই চেষ্টা করবা 2টা সিকিউ আনসার করার। ওকে, তারপর আসি খ নম্বরে কি বলছে, মুনাফা অর্জন ক্ষমতার যাচাইয়ের জন্য 2টা অনুপাত। এখন দেখো এখানে তোমাকে স্পেসিফিক ভাবে বলে নাই যে তুমি হচ্ছে ভাইয়া এই নিট মুনাফা অনুপাত বের করো বা মোট মুনাফার। এখানে দেখো যদি হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার যাচাইয়ের অনুপাত বের করতে বলে তুমি বের করতে পারো, মোট মুনাফার অনুপাত বের করতে পারো, তোমার ইচ্ছা। নিট মুনাফার অনুপাত বের করতে পারো, তুমি বের করতে পারো চাইলেই বিক্রয় মূল্যের উপর নিট মুনাফা, ক্রয় মূল্যের উপর নিট মুনাফা, অথবা সম্পদের উপর নিট মুনাফা, মানে যে কোনো তুমি 2টা অনুপাত বের করবা যেটা এই উপার্জন ক্ষমতা বা হচ্ছে মুনাফা অর্জনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বেশিরভাগ সময় মোট মুনাফার অনুপাতটা বের করি এবং নিট মুনাফার অনুপাতটা বের করি, তাই না? ওকে, তাহলে দেখো এখানে ইনফরমেশন আমার দেওয়া আছে, এখানে কি ইনফরমেশন দেওয়া আছে, যেমন মোট মুনাফার অনুপাত যদি আমি বের করি, মাথায় রাখবা যে আমরা এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে না আমাদের, আমরা প্রত্যেকেই জানি, কি জানি ভাইয়া, যে তোমার যদি বলে মোট মুনাফার অনুপাত উপরে মোট মুনাফা নিচে বিক্রয়, কারণ হচ্ছে যদি বলে না স্পেসিফিক ভাবে কার উপরে মুনাফা, তাহলে অবভিয়াসলি সব সময় তোমরা বিক্রয় মূল্যের উপরে মুনাফাটা নির্ণয় করবা। আর যদি বলে দেয় তাহলে হচ্ছে উপরে মুনাফা নিচে যার উপরে বলবে সে। যদি বলে বিক্রয় মূল্যের উপর মুনাফা তাহলে উপরে মুনাফা নিচে বিক্রয় মূল্য, যদি বলে ক্রয় মূল্যের উপর মুনাফা উপরে মুনাফা নিচে ক্রয় মূল্য, যদি বলে হচ্ছে ভাইয়া সম্পদের উপরে মুনাফা তাহলে উপরে মুনাফা নিচে কি সম্পদ। ঠিক আছে, ওকে। সো অনেক টাফ হচ্ছে কথা বলতে, তোমাদের আগেও হচ্ছে আমি অলমোস্ট 3 ঘন্টার মতো কথা বলছি, ক্লাস নিতে হয়েছে, সো এই জন্য অনেক টাফ হয়। তবে আমরা কালকে একদম রিল্যাক্সে ক্লাস নেব, হ্যাঁ সমস্যা না। আজকে দেখি আমরা কতক্ষণ কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? আচ্ছা সমস্যা না, আমি লিখে দিচ্ছি। তো দেখো মোট মুনাফার অনুপাত কি বলতো, মোট মুনাফার সূত্রটা কি, মোট মুনাফা বা যাই বলুক তোমার সূত্র, যেমন মোট মুনাফা যদি বের করতে বলে মোট মুনাফার অনুপাত উপরে মোট মুনাফা নিচে কি হবে, নিচে হবে বিক্রয়, নিচে কি হবে বিক্রয়। আর এগুলো যেহেতু মুনাফার হার সংক্রান্ত অনুপাত, তার মানে সবসময় কি করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। তো দেখো শুরুতেই মোট মুনাফা সুন্দর করে কোশ্চেনে দেওয়া আছে কত 85,000, কত টাকা 85,000। বিক্রয় কত টাকা ভাইয়া, বিক্রয় দেওয়া আছে 2,50,000 টাকা, এটাও তোমার কোশ্চেনে দেওয়া আছে। তার মানে কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট আনসার বের করবা। আনসার বের করলে আমার হয় 34%, কত পার্সেন্ট 34%। পরেরটা হচ্ছে নিট মুনাফার অনুপাত বের করতে বলছে, তার মানে উপরে হবে নিট মুনাফা এবং নিচে হবে নিট বিক্রয় ইনটু কত 100। এখন দেখো কোশ্চেনে নিট মুনাফা বের করে দিয়েছে, তার মানে অনেক ইজি না, নিট মুনাফা তোমার বের করে দিয়েছে। তো দেখো এখানে নিট মুনাফা আছে কত 37,000 টাকা, নিট মুনাফা আছে কত ভাইয়া 37,000 টাকা। তারপরে দেখো তোমার 2,50,000 টাকা তো বিক্রয়, এটা তো আমরা বের করছি, বা এটা আমরা খ নম্বরও এর আগের ম্যাথটাও করছি। তাহলে কত পার্সেন্ট হয় 14.8%। তো দেখো এই টাইপের ম্যাথগুলো তোমরা কিন্তু অনেক কম সময়ে আনসার করতে পারবা। জাস্ট হচ্ছে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো। তুমি একটু দেখো যদি হচ্ছে বলে না দেয় স্পেসিফিকভাবে যে কোনটা ক্যালকুলেশন করতে বলছে, তাহলে যাতে তুমি সলভ করতে পারো, ঠিক আছে? দেখো চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলছে গ নাম্বারে, চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলছে। তো মেনলি আমাদের যদি চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলে তাহলে আমরা 2টা অনুপাত বের করব। নাম্বার 1, একটা হচ্ছে চলতি অনুপাত, আরেকটা হচ্ছে তরল অনুপাত, ঠিক আছে? তুমি যদি তরল অনুপাতটাও ক্যালকুলেশন করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। সো তুমি তরল অনুপাতটাও ক্যালকুলেশন করতে পারবে চাইলেই, কারণ হচ্ছে এগুলো কি এটার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটার পরে কিন্তু আমরা লিফো ফিফোতে যাব, কোনো প্রবলেম নাই, জাস্ট ওয়েট করো, ঠিক আছে? জাস্ট ওয়েট করো। তার মানে দেখো ইনফরমেশন কিন্তু দেওয়া আছে যা যা লাগবে,
এই যে আমার চলতি সম্পদ দেওয়া আছে 75,000, চলতি দায় আছে কত 42,000, মাথায় রাখো চলতি সম্পদ 75, চলতি দায় কত আছে 42। তাহলে দেখো আমি যখনই এই দুইটা অনুপাত বের করব, চলতি দায় পরিশোধের দেখো আমরা এখান থেকে বের করে ফেলি, একটা চলতি অনুপাত, আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে তারল অনুপাত। ঠিক আছে, আমরা এখানে একটু দেখাই দিচ্ছি, এগুলো তোমরা প্রত্যেকে পারো, জায়গা দেখতেছি না। দেখো চলতি অনুপাত, তো চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড কি চলতি দায়। তার মানে চলতি সম্পদ এখানে কত টাকা দেওয়া 75, কত টাকা ভাইয়া 75, আর চলতি দায় কত, চলতি দায় হচ্ছে 42,000 টাকা। তার মানে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি, খুবই টাইম কিন্তু আমার এখানে কম লাগতেছে, টাইম কিন্তু এখানে খুব কম লাগতেছে। তার মানে দেখো 75,000, এই 75,000কে ভাগ করে দাও 42,000 দ্বারা, তাহলে তোমার চলে আসতেছে 1.78, যেহেতু পরে একটা 5 আছে তার মানে 79 দিতে পারি, রেশিও 1। এটা হচ্ছে আমার চলতি অনুপাত। তার মানে চলতি অনুপাত কত 1.79 রেশিও 1। আমাদের অনুপাত ছিল কত, আদর্শ মান কত ছিল চলতি অনুপাতের 2:1, বাট আমরা পেয়েছি কত 1.79, তার মানে অলমোস্ট কাছাকাছি। তাহলে এটা কি সন্তোষজনক। ঠিক আছে, এবার যদি আমরা আরেকটা অনুপাত বের করি, সেটা হচ্ছে তারল্য অনুপাত বা তরল অনুপাত। তরল অনুপাতের সূত্র হচ্ছে, এই তরল অনুপাতের সূত্র হচ্ছে দুইটা। ঠিক আছে, তরল বা তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে দুইটা। তুমি কি করবা, তরল সম্পদকে ভাগ করবা চলতি দায় দ্বারা। এখন তরল সম্পদ কি ভাই, তরল সম্পদ হচ্ছে যে চলতি সম্পদ বের করছো না 75,000 টাকা, এই চলতি সম্পদকে থেকে বাদ দিয়ে দিবা সমাপনী মজুত পণ্য অথবা অথবা অগ্রিম খরচ। কারণ সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এটা কোনো তরল সম্পদ না। তার মানে কত আছে 10,000। এই 10,000 আমি যদি এখান থেকে মাইনাস করে দেই, তাহলে দেখো কত আসে ভাইয়া 65,000, কত আসে 65। তার মানে আমার চলতি সম্পদ হচ্ছে, তরল সম্পদ আছে 65,000 এবং চলতি দায় কত 42,000। ঠিক আছে, তো এখানে অনেকে কি করে জানো, অনেকে হচ্ছে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত বা অগ্নিপরীক্ষা অনুপাত ক্যালকুলেশন করলে প্রথমে কি করে তরল সম্পদকে তরল দায় দ্বারা ভাগ করে, এটাও হবে, বাট এটা হচ্ছে আধুনিক নিয়ম। তুমি যখন এমসিকিউ সলভ করবে না তখন কিন্তু অবশ্যই আধুনিকটা প্রথমে অ্যাপ্লাই করবো, যদি না মিলে তখন আবার সনাতনটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা 65,000কে যদি ভাগ করি 42,000 দিয়ে, তাহলে আমার হইতেছে 1.55, কত হইতেছে 1.55 রেশিও 1। এটা হচ্ছে তরল অনুপাত। যেহেতু এটার আদর্শ মান 1:1, তার মানে এটাও কি সন্তোষজনক, এটাও কি ভাইয়া পুরো, এটাও আমাদের জন্য সন্তোষজনক। ক্লিয়ার? ওকে, আমরা কি আরেকটা প্র্যাকটিস করবো এখান থেকে, এটা একটু জাস্ট হচ্ছে দানাদার আবর্তন এবং পাওনাদার আবর্তন আছে, আমাদেরকে এটা প্র্যাকটিস করা লাগবে। আমি মনে করি এই ম্যাথগুলো একদম ডিটেলস প্র্যাকটিস করার দরকার নেই, কি বলো? কারণ হচ্ছে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে দিলে হবে, তাই না? বা এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আরো বলা লাগবে? এই তোমরা একটু রেসপন্স করো না যে আমরা কোনটা দিব, কোনটা করব বলো তো, যে জাস্ট হচ্ছে যেগুলো একটু ব্যতিক্রম ওটা একটু টাচ দিয়ে দিব, নাকি হচ্ছে ডিটেলস পড়াবো বলো তো? আমরা আগামীকালকে আরো অনেক বেশি প্র্যাকটিস করতে পারবো। ওকে, তো দেখো এখানে ইনফরমেশন একটু বেশি আছে এবং ম্যাথটাও একটু ডিফারেন্স হবে। তো দেখো নর্মালি আমাকে মজুদ আবর্তন বের করতে বলছে, তো তোমরা জানো যে মজুদ আবর্তনের সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড কি বলো তো গড় মজুদ। ঠিক আছে, তো আমরা সবসময় মাথায় রাখবো এই যে আবর্তন না, দেখো এই যে আবর্তন না, আবর্তন এটার ইংরেজি হচ্ছে টার্ন ওভার, এটার ইংরেজি কি বলো তো টার্ন ওভার। তো কোশ্চেনে আসতে পারে যে মজুদ আবর্তন না দিয়ে টার্ন ওভার দিতে পারে, তো তোমরা ভয় পাবে না। ঠিক আছে, একই জিনিস কিন্তু বাংলা বা এটা ইংরেজি নাম। তার কি রাখবে বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো বিক্রয় দেওয়া আছে হচ্ছে 8 লাখ টাকা, বিক্রয় কত টাকা দেওয়া আছে এখানে ইনফরমেশন 8 লাখ। তো এখান থেকে আমি মুনাফা বাদ দিলে পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়। আর দেখো গড় মজুদ যখন বের করব আমরা হচ্ছে দুইটা, একটা সমাপনী আর একটা হচ্ছে কি প্রারম্ভিক, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। অবহার অধিহার করান, ওকে সমস্যা নাই, এটা আমরা একটু যেটা একটু ব্যতিক্রম ওইটা নিয়ে একটু আলোচনা করব।
তারপর দেখো স্বাভাবিক নর্মাল আমরা চলতি অনুপাতের আগেও বের করছি, তরল অনুপাতের আগেও বের করছি। সো ওই দুইটাই আবার কি সেম কোশ্চেনগুলো দিচ্ছে, তার মানে কি আমাদের কোনো প্রবলেম না, আমরা এই দুইটাই কি সলভ করতে পারবো। তো চলতি সম্পদগুলো আমরা নিজেরা প্রত্যেকেই চিনি, হ্যাঁ, যেমন মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল, হ্যাঁ, তারপর হচ্ছে যদি অগ্রিম কোনো ব্যয় থাকে অগ্রিম ব্যয়, এগুলো হচ্ছে চলতি সম্পদ। যদি থাকে বিনিয়োগের অনাদায়ী সুদ, এটাও একটা চলতি সম্পদ। চলতি দায়গুলোকে আমরা প্রত্যেকে চিনি বা জানি, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে মুনাফার হারটা আমি দেখাই দিব এখন। সো আমরা একটু লেট করি, জি পারবো, থ্যাংক ইউ সো মাচ। সো ব্যাটারিতে হচ্ছে চলে গেছে, আমরা এটা ঠিক করে ফেলবো এখানে, ঠিক হয়ে যাবে। সো তোমাদের যদি কোশ্চেন থাকে কোশ্চেনগুলো আস্ক করো, কোশ্চেনগুলো আস্ক করতে থাকো, আমরা এখনই ব্যাক করতেছি। আহা, এমন সময় চলে গেল। হাই হাই, আচ্ছা আমরা চলে আসছি ভাই, দেখি আটকাই গেছি না, আমরা চলে আসছি, সমস্যা নাই। এই বলো, তোমাদের কি হচ্ছে মুনাফার হারে কোনো প্রবলেম আছে? মুনাফার হারে প্রবলেম থাকলে ওটা সলভ করে দিব। তো আমরা এখানে লিপিকা অ্যান্ড কং লিমিটেডের হচ্ছে ঢাকা যশোর 2018 সালের একটা ম্যাথ সলভ করব, এবং এই ম্যাথটায় মূলত হচ্ছে তোমার দুইটা বোর্ডে আছে এবং তোমাদের সময় আসার পসিবিলিটি আছে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ দিলে কি হবে জানো? কারণ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো বলা চলে যে একই রকম, জাবেদাগুলো সেম, জাস্ট টাকার অ্যামাউন্টটা কি হয়, চেঞ্জ হয়। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ম্যাথ সলভ করব। সো নর্মালি তোমার কোশ্চেনগুলো একই টাইপের কোশ্চেন। এখানে শেয়ার নিবন্ধন করছে 5,000 টাকার, 5,000 শেয়ার নিয়ে আমরা জাস্ট বেসিকটা বলে দিব, ঠিক আছে। 5,000 শেয়ার আছে এবং প্রতিটার মূল্য 1 লাখ, তাহলে 5 লাখ টাকা হচ্ছে টোটাল শেয়ার মূলধন, ক্লিয়ার, 5 লাখ টাকা। তো 10% কি আছে, অবহার, তার মানে 100 টাকার 10% কত, 100 টাকার 10% হচ্ছে ভাইয়া 10 টাকা, তাহলে অবহারের রেট কত, অবহারের রেট হচ্ছে 10 টাকা। তারপর 3,000 শেয়ার হচ্ছে বিক্রয়ের জন্য প্রচার ইস্যু করে এবং 3500 শেয়ার আবেদন, মানে বেশি আবেদন পাইছে, এবং আমরা নর্মালি শেয়ারগুলো যথারীতি বিলি করছি এবং অতিরিক্তগুলো ফেরত দিছি, ঠিক আছে। তো শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দিতে বলছে প্রথমে। তো নর্মালি আমরা যে জাবেদাটা দিব শেয়ার ইস্যু সংক্রান্তটা, যেমন আমরা যখন আবেদন করবে তখন হচ্ছে কি ব্যাংকে আবেদন করা হয়, ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। তার মানে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কতগুলো শেয়ার আবেদন পাইছি, 3500 শেয়ারের আবেদন পাইছি, এবং এখানে মাথায় রাখতে হবে 10 টাকা অবহারে, তার মানে শেয়ারের মূল্য ছিল 100 টাকা, 10 টাকা অবহারে হয় কয় টাকা করে, 90 টাকা, 3,15,000, ঠিক আছে। এবার আমরা কি করব, ওই ফেরত দিয়ে দিব, যতটুকু এক্সট্রা পাইছি ওটা ফেরত দিব, এবং বাকিগুলা কি করব, বাকিটা হচ্ছে আমরা বন্টন করে দিব, ঠিক আছে। তো সেম এখানে সেম জাবেদাগুলোই দেওয়া আছে একই, যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওকে। সো এবার হচ্ছে ওই যে যেই আবেদন করছিল আবেদনের টাকাটা এবার কি করছে, জমা দিয়ে দিছে বা স্থানান্তর করে দিছে, তাহলে হচ্ছে শেয়ার আবেদন ডেবিট হয়ে যাবে এখন, আর ব্যাংকের টাকা কি করবে, কমে যাবে, যেহেতু হচ্ছে পরিশোধ করে দিছে। আর শেয়ার অবহারটা হচ্ছে মেনলি তোমার ডেবিট, অধিহার বললে এটা হতে ক্রেডিট। এখন দেখো 3500 শেয়ার না টোটাল, তো এর মধ্যে আমাদের শেয়ার অবহার কয় টাকা করে, 10 টাকা করে, 3,000 শেয়ার। আর শেয়ার মূলধন সব সময় মূল টাকাটাই আসবে, ঠিক আছে। 3,000 শেয়ার ইস্যু করছে, 3,000 টাকার শেয়ারেই আসবে, এবং এটা কিন্তু হচ্ছে মূলত মেইন মূল্যও আসবে। মেইন মূল্য কত ছিল, 100 টাকা। সো সেম টাকায় কি এখানে ক্যালকুলেশন করতে হবে তোমাদের। এমন কেন যে তুমি যদি হচ্ছে এখন অধ্যায়ের নাম যে না জানো, এটা হচ্ছে মেনে নেওয়া যায় না, অধ্যায়ের নাম না জানলে হয়। এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, আগেরটা ছিল আর্থিক বিভিন্ন বিশ্লেষণ, ঠিক আছে। তুমি হচ্ছে কালকে পরীক্ষা দিতে যাবে, কাল পরশু, আজকে যদি বলো যে ভাই অধ্যায়ের নাম আমি জানি না, তাহলে এটা কি হিলারিয়াস না? তো দেখো পরে আমাদের জাস্ট হিসাব করছে এখানে লিপিকা অ্যান্ড কোঙ্কের ব্যাংক হিসাব, পরেরটা হচ্ছে শেয়ার অধিহার হিসাব।
তোমরা খতিয়ান করে আসছো না, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, সো এইগুলা হিসাবগুলা। তো এখানে ব্যাংক হিসাব করলে মেনলি দেখবা যে ব্যাংকের টাকা কোথায় কোথায় কমছে। এই যে দেখো এখানে একবার ব্যাংক ডেবিট 3,15,000 টাকা, তার মানে এই যে 3,15,000 টাকা ডেবিট হয়েছে। আবার ব্যাংক এখানে ক্রেডিট আছে 45,000 টাকা, এখানে ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তো শেয়ার অধিহার শেয়ার মূলধন হিসাব অধিহার ছিল কি আমাদের, অবহার ছিল। আমাদের অবহার ছিল, তাই তো? ওকে, তার মানে অবশ্যই অবশ্যই আমাদের এখানে মিস্টেক করছে, আমরা এখানে শেয়ার অবহারের জাবেদা দিব। ওকে, আর অধিহারটা হচ্ছে মেনলি তোমার ক্রেডিট। এখানে দেখো ওরা কিন্তু ভুল করছে, শেয়ার অধিহার লিখছে, এটা হবে শেয়ার অবহার, এবং পাশাপাশি টাকাটা হবে কোথায়, ডেবিট হবে, টাকাটা ঠিক লিখছে। তো দেখো আর্থিক অবস্থার বিভিন্ন হচ্ছে গ নাম্বারে ক্যালকুলেশন করতে বলবে, এবং জান্নাতুল বলছে আরেকবার বুঝান। হ্যাঁ, এটা নর্মাল একদম সেম জাবেদাগুলা। আমরা দেখো পরেরটা দেখো, গ নাম্বারটা দেখো, নর্মালি তোমার এখানে আর্থিক অবস্থার বিবরণ তৈরি করতে বলবে, তবে এই আর্থিক অবস্থার বিবরণ অনেক বড় না, ডিটেলস না। এখানে জাস্ট কি করতে হবে, এখানে জাস্ট হচ্ছে তোমার জাস্ট হচ্ছে সম্পদ পাশ এবং দায় পাশটা সমান করে দেখাতে হবে, এবং এখানে সম্পদ খুবই কম, খুবই কম, মানে হচ্ছে ব্যাংক জমাটা দেখাতে হবে, এবং নর্মালি যদি একটা ভুয়া সম্পদ থাকে ভুয়া সম্পদ এটার সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবং দুই একটা ম্যাথ আছে একটু এক্সেপশনাল এবং বড় টাইপের, যেটা অ্যাডভান্স লেভেলের, সেখানে তোমার ভূমি বা স্থায়ী সম্পদ সংক্রান্ত হিসাবগুলো চলে আসবে। ওকে, স্থায়ী সম্পদ সংক্রান্ত হিসাবগুলো চলে আসবে। তো দেখো নর্মালি হচ্ছে প্রথমে তোমার কি করতে হবে, এই মূলধন এবং দায় হিসাব তৈরি করতে গেলে, এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে প্রথমে দায় পাশটা দেখাবো, শেষে গিয়ে সম্পদ পাশটা। এমনি আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কি করছি বলতো, প্রথমে দেখাচ্ছি সম্পদ, তারপরে দায় আর্থিক অবস্থার বিনীতে। কিন্তু কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম। কিভাবে দেখাবো, প্রথমে দেখাবো দায় পাশটা, পরে দেখাবো ভাই সম্পদ পাশটা। তো দেখো শুরুতেই হচ্ছে তোমার এটা ফর্মুলা মেনটেন করতে হবে। অনুমোদিত মূলধনগুলো আমরা দেখাবো। দেখো 100 টাকার শেয়ার, 5,000 শেয়ার নিয়ে সে ব্যবসা শুরু করছে, তাহলে হচ্ছে 5 লাখ টাকা। ক্লিয়ার? তারপর ইস্যুকৃত, বিলিকৃত বা তলবকৃত বা আদায়কৃত মূলধন আছে কত, এই যে 100 টাকা করে ইস্যু করছে কত, 3,000 শেয়ার, তাহলে কত হয়, 3 লাখ টাকা। তার মানে আমার দায় পাশে হলো 3 লাখ টাকা। ঠিক আছে, দায় পাশে হলো কত টাকা, 3 লাখ টাকা। এবার দেখো আমরা চলতি সম্পদ হিসাবে ব্যাংক জমাটা দেখাবো। কিভাবে, আমরা তো অলরেডি আগে হিসাব করছি, একটা হিসাব করলাম না, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবে একটা খতিয়ান করছি, সেখান থেকে যেটা নিতে পারবো। এখন যদি কোনো ম্যাথে যদি ব্যাংক হিসাব না করো, তাহলে কিভাবে করবা, ওই যে তোমার ব্যাংক হিসাবে ব্যাংক জমা যতটুকু আছে সেখান থেকে কতটুকু ফেরত দিচ্ছে ওইটা মাইনাস করে দিব। এখানে আবার তোমার ব্যাংক চার্জ আসতে পারে বা অবলাক্ষকের কমিশন আসতে পারে, সেখানে যতটুকু ফেরত দিছি ওইটা কি হবে, বাদ হবে। ঠিক আছে, সেটাও কি হবে, বাদ হবে। ওকে, তার মানে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমাদের হচ্ছে এই ব্যাংক হিসাব যদি দিয়ে দেয় ভালো, যদি না দিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে, তারপর দেখো আমরা অসমন্বিত ব্যয়টা হিসাব এখানে লিখে দিব। অসমন্বিত ব্যয় হিসাবে এখানে আছে কি, শেয়ার অবহারটা। শেয়ার অবহার কত আছে, শেয়ার অবহার হচ্ছে আমরা বের করছি 30,000 টাকা। তার মানে 2,70,000 টাকা এখানে ব্যাংক হিসাব যেটা ক্যালকুলেশন করলাম, আর অবহার হচ্ছে 30,000 টাকা, তাহলে টোটাল 3 লাখ টাকা। তার মানে আমার দায় পাশে 3 লাখ টাকা, সম্পদ পাশে 3 লাখ টাকা, দুইটা মিলে গেছে, শেষ। ওকে, সো তারপরে দেখো এটাও সেম টাইপের একটা ম্যাথ, তবে এটা হচ্ছে অধিক আবেদন পাইছে 10%, এবং বারটা এটা হচ্ছে অবহারে করছে ম্যাথটা, তবে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। সো একই টাইপের ম্যাথ আমরা তোমাদের আরও কিছু ম্যাথ দেখাবো, বাট হচ্ছে আজকে দেখো এখানে সব চ্যাপ্টারের ম্যাথ দেওয়া আছে, বাট হচ্ছে সাহস পাচ্ছি না, কেন পাচ্ছি না, কথা আসতেছে না।
ঠিক আছে, যেমন নাইম হচ্ছে আগে হচ্ছে থ্যাংক ইউ দিছো, বাট প্রিভিয়াস ক্লাসটাও সেম ছিল, অনেক টাফ ছিল, আগে হচ্ছে 3-4 ঘন্টা কথা বলাটা অনেক টাফ, এই জন্য সাহস পাচ্ছি না যে কথা বলতে পারবো কি না এত বেশি। আর সিকিউ করাতে একটু সময় বেশি লাগে, এবং আমরা যদি হচ্ছে সবার সামনে বই থাকে তাহলে আরও বেশি ইজি হয়, যে তোমার কাছে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ধরে ধরে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। ঠিক আছে, শারমিন হচ্ছে ম্যাথগুলো কঠিন না, ঠিক আছে, যেমন আমি আস্তে আস্তে সবগুলো বুঝাতে পারি, বাট ধৈর্য তোমাদের থাকবে খুব কম। যেমন স্যার এইচএসসি 25-এর জন্য কোনো কোর্স লঞ্চ হবে কি? হ্যাঁ, 25-এর জন্য খুব শীঘ্রই কোর্স লঞ্চ হবে, এবং আমাদের ফ্রি ক্লাস কিন্তু হচ্ছে অলরেডি। ঠিক আছে, শোনো তোমাদের হচ্ছে আমি একটা কাজ দিয়ে দিই, আমরা আগামীকালকে হচ্ছে ক্লাসে পড়াবো, তবে তার আগে হচ্ছে তোমরা বইতে হচ্ছে প্র্যাকটিস করো সিকিউগুলা, যে টার্মগুলোতে প্রবলেম হবে সেগুলো নোট করে রাখো, ওইগুলো হচ্ছে আগামীকালকে দিলে ওইটা আমি কমেন্টের থেকে নিয়ে তোমাদের সলভ করে দিতে পারবো। ওকে, যেমন আজকে অনেক বেশি চেষ্টা করতেছি, তবে অনেক টাফ। একজন বলছো ফিফো লিফোটা একটু বুঝাতে পারি, যেটা বললাম যে অনেক কষ্ট হচ্ছে, মানে পারতেছি না। ফিফো লিফোর ম্যাথ কোথায়? ও নিচে আছে মেবি। ওকে, তোমাদের ফিফো লিফোটা আমি তাহলে একটু টাস্ক করে দেই, দুইটা মেথড আজকে থাক, বুঝতে পারছি আজকে থাক বলছে অনেকে, তবে এটা একটু টাস্ক করে দেই, বিকজ তা না হলে হচ্ছে আবার ভাববা যে ভাই আমাদের কথা রাখলো না। তো দেখো, লিফো ফিফোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, এবং তোমরা তোমরা হচ্ছে অবশ্যই কি করো, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করবো। স্ক্রিনশট না দিলে হচ্ছে ঝামেলা হবে, ঠিক আছে, এবার আমরা যদি অ্যান্সারে চলে যাই তখন হচ্ছে কোশ্চেন বুঝতে পারো না, যে একজন বললা যে মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া, সেই জন্য মনে হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে মূলত আমরা মজুদ পণ্যের হিসাব করলে এখানে একটা প্রতিষ্ঠানের হিসাব করব, যে একটা কারখানায় কি পরিমাণ পণ্য আসছে এবং কি পরিমাণ পণ্য চলে গেছে, তার মানে আমরা পণ্যের একক মানে টোটাল, এখানে পণ্যের টাকার পরিমাণটাও বের করব এবং এককগুলোও বের করবো, মানে দুইটা হিসাব রাখা লাগবে আমাদের। ঠিক আছে, কয়টা হিসাব রাখা লাগবে? দুইটা। সো আমরা এই দুইটা হিসাব এখানে করব। সো দেখো, আমরা প্রথমে মোট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে, তো নর্মালি দেখো যদি ক্রয়ের পরিমাণ বের করতে বলে তাহলে কি করবা, এখানে এই যে ক্রয় আছে কত 600, ক্রয় আছে কত একক 600, তারপর দেখো ক্রয় আছে কত 400, তারপরে দেখো আর কি ক্রয় আছে, না আর ক্রয় নেই, তাহলে 400 আর 600 কত হয় 1000, তার মানে এককে কত হলো 1000 একক। এই যে এককটা বের করে ফেললাম। না, আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করে যে আমরা নির্ণয় করলাম কত 1000 একক। এখন মনে রাখবা এই যে ইস্যুটাই হচ্ছে মূলত বিক্রয়, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইস্যুটাই কি বলতো বিক্রয়, মজুদ পণ্যের হিসাব নিকাশের ক্ষেত্রে মানে হচ্ছে কোনো কিছু আসলে সেটা কি আমার ক্রয়, কারণ আমার প্রতিষ্ঠানে ধর শুরুতে কিছু পণ্য আছে যেটা প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর যদি আমি কোনো পণ্য যদি নতুন করে কিনে নিয়ে আসি মানে প্রাপ্তি হয়, তাহলে সেটা হচ্ছে আমার ক্রয়। আর যদি আমি ইস্যু করে দেই মানে প্রতিষ্ঠান থেকে বের করে দেয় তাহলে হচ্ছে বিক্রয়। ঠিক আছে, তো ইস্যু মানে হচ্ছে বিক্রয়। তো দেখো ফিফো মানে হচ্ছে কি বলতো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট দ্বারা বোঝাচ্ছে যে যেই পণ্যগুলো আগে আসছে প্রতিষ্ঠানে সেটা আগে কি করতে হবে, বিক্রি করতে হবে। আর ফার্স্ট ইন লাস্ট আউট মানে হচ্ছে যেটা শেষে আসে সেটা আগে বিক্রি করতে হবে। ঠিক আছে, সেই দুইটা পয়েন্ট হচ্ছে তোমাদের মাথায় রাখা লাগবে। তো দেখো আমরা ক নম্বরটা বের করলাম 1000 একক, যদি হচ্ছে টাকাটা বের করো তাহলে ক্রয়ের তো প্রাইস দেওয়াই থাকে, এই যে ক্রয়ের পাশে হচ্ছে প্রাইস দেওয়া আছে 75 টাকা করে, আর আগেরটা ছিল কয় টাকা করে 70 টাকা করে। ক্লিয়ার, সো টাকাটাও বের করে ফেলতে পারবা ইজিলি। এখন দেখো মাল খতিয়ান বের করতে গেলে একদম সিম্পল, তোমরা স্ক্রিনশট দাও কোশ্চেনটা, স্ক্রিনশট দাও হচ্ছে কোশ্চেনটা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এটা একটা স্ক্রিনশট দিলে অনেক বেশি সহজ হবে, একটা স্ক্রিনশট দাও তাহলে বুঝাতে অনেক বেশি সুবিধা হবে, এটা স্ক্রিনশট দিলে অনেক বেশি ইজি হবে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট।
ওকে, তো দেখো এখানে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে, তার মানে আমরা আগেরগুলো আগে বিক্রি করব। দেখো একদম সহজ, আমি একটু সামারাইজ করব, ডিটেলস আলোচনা করতাম তবে এখন পারতেছি না। তো দেখো জানুয়ারির 1 তারিখে শুরুতে ছিল, একদম শুরুতে প্রতিষ্ঠানে ছিল 1000 একক পণ্য, কত 1000, এবং প্রতিটার মূল্য 80 টাকা করে, তাহলে কত হয় 80,000 টাকা। এখন দেখো নতুন করে আবার 6 তারিখে কি করছে, ক্রয় করছে কত 600 একক, কয় টাকা করে 70 টাকা করে, 600 একক কত টাকা করে করছে 70 টাকা করে, তাহলে 6 সাথে 42,000 টাকা হবে। এখন দেখো আগে ছিল 1000 একক, পরে আবার নতুন করে কিনলাম 600 একক, তার মানে প্রতিষ্ঠানে আমার কিন্তু এগুলো জমা হচ্ছে পণ্যগুলা, আগে ছিল 1000, পরে আবার কি 600, ঠিক আছে, যে করে ফেললাম, টাকা বের করলাম দুইটার। এবার দেখো 10 তারিখে গিয়ে আমি কি করছি, ইস্যু করছি, 10 তারিখে গিয়ে বিক্রি করছি কত একক 800 একক বিক্রি করছি, কয় টাকা করে 80 টাকা করে, ঠিক আছে। এখন 80 টাকা করে করলে হয় 64,000 টাকা। এখন এই যে মূল্যটা বিক্রয় মূল্য, এটা কিন্তু দেওয়া থাকবে না। এটা কিভাবে করব, আমরা করতেছি কোন মেথড, ফিফো, কোন মেথড, ফিফো। তার মানে এই যে পণ্যটা বিক্রি করতেছি 800 একক, এখানে এটা বিক্রি করবো আমার আগের গুলা থেকে, এই যে এখানে কি এটা আগে ছিল না 1000 একক, এটা থেকে বিক্রি করবো, তাহলে এই 1000 থেকে তো আমি 800 একক বিক্রি করে দিতে পারি, তাই না। তাহলে মূল্য ছিল কয় টাকা করে 80 টাকা, মূল্য ছিল কয় টাকা করে 80 টাকা। তার মানে এই যে এখানে মূল্যটা হচ্ছে 80 টাকা করে, 8 কত 64, মানে 64,000 টাকা, ক্লিয়ার। ওকে, তার মানে বিক্রয় করলে এটার মূল্য বের করবো এখান থেকে, 8 64, বুঝতে পারছো তো। তার মানে দেখো এই 1000-এর মধ্যে আমি 800 একক বিক্রি করছি, আমার এখনো প্রতিষ্ঠানে থাকবে কত একক 200 একক, এই যে 200 একক থেকে গেছে, তার মানে এই 200 একের মূল্য 800 টাকা করে, আর 600 তো আছেই। এখন আবার দেখো 16 তারিখে গিয়ে আবার নতুন করে ক্রয় করছে কত 400 একক, ক্রয় করছে কত 400 একক, তাহলে আমার প্রতিষ্ঠান আগে ছিল 200, পরে আবার এই যে 600, তারপর আবারও ক্রয় করলাম 400, তাহলে 3 জায়গায় মানে 3টা ধাপে কি আছে, প্রোডাক্ট আছে, ঠিক আছে। এবার আমি কি করছি, 20 তারিখে গিয়ে আবার ইস্যু করছি, 20 তারিখে কত একক ইস্যু করছি, দেখো 20 তারিখে গিয়ে ইস্যু করছি টোটাল 200, 600, 800, 900, তার মানে 900 একক বিক্রি করছি। এবার আমরা প্রাইসটা কিভাবে নির্ধারণ করব, আগেরগুলো আগে বিক্রি করব। তো আগে ছিল এখানে 200 একক বিক্রি করলাম কয় টাকা করে 80 টাকা, আমার কি আরো 700 একক রয়েছে, তো 700 এককের মধ্যে এখানে আছে 600 আমি বিক্রি করে দিলাম কয় টাকা করে 70 টাকা করে। এখন দেখো আমার আরো 100 আছে হাতে, এই 100 নিব আমি এখান থেকে কত টাকা করে 75, কারণ আমি এই 20 তারিখে গিয়ে টোটাল ইস্যু করছি 900 একক। তো আমরা আগেরগুলো আগে বিক্রি করব, শুরুতে আমার 200 একক ছিল, বিক্রি করে দিছি 80 টাকা করে, তারপর আবার নিচে করে সেখান থেকে 670 টাকা করে বিক্রি করে দিছি, তারপর দেখো আরো 100 একক বাকি আছে, এই যে এখানে টোটাল কত 900 ছিল না, 2 আছে 800, তা আরো 100 বাকি আছে, এই 100 বিক্রি করবো এখান থেকে 400 থেকে 75 টাকা করে দিলাম। তারপর আমার প্রতিষ্ঠান থাকে কত 300 একক, কত একক হাতে থাকে প্রতিষ্ঠান এখন আছে কত, এই 900 বিক্রি করে দেওয়ার পর আমার আছে কত 300, কত আসে 300 আছে। এখন দেখো 30 তারিখে গিয়ে আবার ভাইয়া 100 একক পণ্য বিক্রি করছে, তার মানে 100 একক আমি 300 থেকে নিয়ে নিব, 300 থেকে 100 একক বিক্রি করবো কয় টাকা করে 75 টাকা করে, এই 75 7,500 টাকা বিক্রি করে দিলে আমার প্রতিষ্ঠানে থাকে ভাইয়া 200 একক, কত একক 200 একক থেকে যায়, এবং শেষে গিয়ে আমার ব্যালেন্সটা থাকবে 15,000, ঠিক আছে। আর একক কত 200 একক। কাজ ভাই কিছুই নেই, এখানে পণ্য প্রতিষ্ঠানে ছিল, কিছু যোগ হয়েছে, ক্রয় করলে বিক্রি করছো বাদ দিয়ে দিছো, তার মানে প্রতিষ্ঠানে পণ্য আসবে আর পণ্য যাবে। তো ফিফো মেথড যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আগের যে পণ্যগুলো সেটা আগে বিক্রি করতে হবে, লিফো হলে কি করতে হবে, পরের যে পণ্যগুলো সেগুলো আগে বিক্রি করতে হবে। আর যদি ভারযুক্ত গর্ত তহবিল হয় তাহলে কি করতে হবে, ভারযুক্ত গর্ত তহবিল হলে তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মোট পরিমাণকে কি করতে হবে ভাইয়া, মোট একক ধারা কি করতে হবে, ভাগ করতে হবে, এটা আরো সহজ। তার মানে মোট মূল্যকে বা মোট পরিমাণকে মোট একক ধারা ভাগ করলেই হচ্ছে কি পাবে তোমরা, ভারযুক্ত গড় পদ্ধতিতে হচ্ছে প্রাইসটা বের করতে পারবে। আমি লিফো মেথডটা একটু দেখা দিচ্ছি, সেম কাহিনী দেখো, লিফো মেথডে সেম কাহিনী, যেমন এখানে কি ছিল, শুরুতে আমার প্রারম্ভিক ছিল 1000 একক, নতুন করে ক্রয় করছে 600, তার মানে ছিল। এখন দেখো এই যে ইস্যু করছে এবার কত একক ইস্যু করছে হচ্ছে 800 একক,
ইস্যু করছি কত 800 একক। এখন দেখো এবার কি করব, শেষের গুলা, এটা যেহেতু মেথডটা লিফো, এটা যেহেতু মেথডটা হচ্ছে লিফো, এবার যেহেতু মেথডটা হচ্ছে লিফো, তার মানে শেষের গুলো আগে বিক্রি করব। শেষে আছে কত দেখো 600, তার মানে আমি টোটাল এখানে বিক্রি করতেছি 800, তো শেষের দিকে আমি 600 নিলাম, কয় টাকা করে 70 টাকা করে। তারপর দেখো আমার কি আরো 200 বাকি আছে না এখানে, এই 200 নিব আমি 1000-এর মধ্যে থেকে, নিয়ে গেলাম 80 টাকা করে, তার মানে 16,000 টাকা। এখন এখানে থাকে কত, এখানে থাকে 800 একক, ঠিক আছে। তো আবার নতুন করে ক্রয় করছে 400 একক, আবার আসলে আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট। তারপরে এখানে কি 20 তারিখে যেমন 900 একক বিক্রি করছি, তো শেষের দিকে নেবো, এখান থেকে নেবো 800, এখান থেকে নেবো 400, কয় টাকা করে শেষের আগে যাবে 75 টাকা বিক্রি করলাম, আরও লাগে কয় 500, 800 থেকে 500 নিয়ে যাবো, কয় টাকা করে 80 টাকা করে, ঠিক আছে। তার মানে কি লিফো মেথডটা হচ্ছে শেষেরগুলো আগে বিক্রি করতেছি, শেষেরগুলো আগে বিক্রি করতেছি, ঠিক আছে। দেখো ভারযুক্ত গর্ত হবে, এটা হচ্ছে অ্যাভারেজ মেথড। ওকে, সাকিব বলছে সরবরাহকারীকে ফেরত, ক্রয় ফেরত, কারখানাতে ফেরত, বিক্রয় ফেরত বা ঘাটতি একক। দেখো এখানে সরবরাহকারীকে ফেরত যদি দাও, ক্রয় ফেরত দাও, অথবা ড্যামেজ হয়ে যায়, তাহলে এটা কাজ করবে ইস্যুর মতো, তুমি জাস্ট বাদ দিয়ে দিবা, ঠিক আছে, বিক্রির মতো কাজ করবে। ওকে, পিডিএফ দিলে ভালো হতো আগে। আচ্ছা হচ্ছে তোমাদের হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই। যারা আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে অ্যাড আছো তারা তো অবশ্যই পিডিএফটা পাবে। আমি হচ্ছে গ্রুপ লিঙ্কগুলো দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো, তোমাদের আমি হচ্ছে গ্রুপ লিঙ্কগুলো এখানে দিয়ে দিতেছি। এবং পিডিএফ এর লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, সো এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রুপ। সো এটা হচ্ছে তোমরা করে ফেলবা। দেখ আমি তো হচ্ছে বললাম না যে কথা বলতে কষ্ট হচ্ছে এই জন্য, আর তা না হলে সবগুলাই বুঝাতাম, কোনো প্যারা নাই। এখানে বারযুক্ত যদি হয় আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো বারযুক্ত হলে এখানে 1000 ছিল না, 1000 এবং 800 টাকা করে, তো 1000 একক, সাথে আবার নতুন করে ক্রয় করছে 600 একক, তাহলে টোটাল একক হলো কত, 1000 আর 6 কত হয় 1600, তার মানে টোটাল একক হলো এখানে 1600, ঠিক আছে। এবং প্রাইস কত দেখো, এখানে 8000, 80000, এখানে 42000, 8 আর 4 12, তার মানে 1,22,000, তার মানে 1,22,000, এই 1,22,000 হচ্ছে টোটাল মূল্য, আর এখানে টোটাল একক কত 16,000। তুমি প্রাইস বের করো, 1,22,000-কে ভাগ করে দিবা 1600 দ্বারা, এটা ভাগ করলে তাহলে কি তোমার প্রাইসটা বের হয়ে যাবে, কয় টাকা করে প্রাইস, ঠিক আছে। সো ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টায় দেখা হবে সবার সাথে, এবং কালকে আমরা ফাইনাল টাস্ক দিয়ে দিব। তোমরা হচ্ছে জাস্ট ম্যাথগুলো প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে যদি প্রবলেম হয় সেটা নোট করে ফেলো, ঠিক আছে। আগে তাহলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে সন্ধ্যা 7টায়। সবাই যুক্ত হয়ে যাবো দ্রুত, হ্যাঁ।